আচ্ছা, দেখো আজকে আমাদের যে জিনিসটা আমরা পড়াবো সেটা হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি। মানে তোমাদের সিলেবাসে দেখবে নেক্সট টপিক যেটা আছে সেটা হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি। আচ্ছা, তাহলে আমি প্রথমে লিখে দিই হেডিং এটা, লেকচারটা। সরি, এইভাবে না করে কি লিখতাম বলো তো, প্রথমে কেমিক্যাল কাইনেটিক্স লিখতাম না? Chemical kinetics 2. আচ্ছা, কেমিক্যাল কাইনেটিক্স টু, লেকচার 5। ডেট হচ্ছে 10/7/2021। এটা, আর আজকে পড়াবো যেটা সেটা হচ্ছে ট্রানজিশন স্টেট থিওরি। আচ্ছা দেখো, আমরা এর আগের 4টে ক্লাসে বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জি সারফেস সেইটা নিয়ে আলোচনাটাকে করলাম। আচ্ছা, এবারে কেমিক্যাল কাইনেটিক্স 1, মানে যেখানে বেসিক কেমিক্যাল কাইনেটিক্স পড়া হয়, সেখানে তোমরা যেটা দেখো সেটা হচ্ছে যে মানে বেসিক্যালি কেমিক্যাল কাইনেটিক্স তার যে এক্সপেরিমেন্টাল সিনারিওগুলো, সেইগুলো কেমিক্যাল কাইনেটিক্স 1-এর মধ্যে পড়া হয়। মানে দেখবে, মানে বেসিক্যালি আমি বলবো যে বিএসসিতে যে কেমিক্যাল কাইনেটিক্সটা পড়েছো, যেখানে ল অফ মাস অ্যাকশনের উপরে বেস করে কেমন করে কোনো একটা রিয়াকশনের রেট লটাকে লিখতে হয়, সেই রিয়াকশনের রেট, রেট কনস্ট্যান্ট, অর্ডার, এই রিলেটেড কথাবার্তা, তারপরে বিভিন্ন অর্ডার রিয়াকশনের জন্য ডিফারেন্সিয়াল রেট ল, সেখান থেকে ইন্টিগ্রেটেড রেট ল, এইগুলোকে বোঝা। তারপরে তুমি এক্সপেরিমেন্টালি কেমন করে রেট কনস্ট্যান্ট বের করবে বা কোন একটা রিয়াকশনের অর্ডার বের করবে সেগুলোকে দেখা। এবার সিম্পল রিয়াকশনস থেকে আস্তে আস্তে কমপ্লেক্স রিয়াকশনের ক্ষেত্রে যাও, সেখানে 3টে যে প্রোটোটাইপ রিয়াকশনস, রিভার্সিবল রিয়াকশনস বা অপোজিং রিয়াকশন, প্যারালাল বা সাইড রিয়াকশনস, আর কনজিকিউটিভ রিয়াকশনস। হ্যাঁ, এই যে রিয়াকশনস গুলো, সেইগুলো যেটা ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রেটেড রেট লটাকে বের করা, তার ধরনের বিভিন্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনস গুলোকে দেখা। আচ্ছা, এইগুলো করার পরে তারপরে হচ্ছে রেট কনস্ট্যান্টের টেম্পারেচার ডিপেন্ডেন্স, সেখান থেকে আরহিনিয়াস ইকুয়েশনস। হ্যাঁ, সেইগুলো তোমাদের অলরেডি জানা আছে। আচ্ছা, এবারে কেমিক্যাল কাইনেটিক্সের সেকেন্ড পার্টের মধ্যে যে জিনিসটাকে করতে হয় সেটা হচ্ছে থিওরিটিক্যাল অ্যাসপেক্টস অফ কেমিক্যাল কাইনেটিক্স। মানে তার দু রকমের জিনিস তোমাকে মেনলি ভাবতে হয়। একটা হচ্ছে যে যে কোন একটা রিয়াকশনের ক্ষেত্রে অর্ডার, এটা সার্টেনলি একটা এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি, কিন্তু মলিকুলারিটি সেটা একটা থিওরিটিক্যাল কোয়ান্টিটি। কোন একটা রিয়াকশনের মলিকুলারিটি যদি তোমাকে বুঝতে হয়, তাহলে কিন্তু তোমাকে একটা মেকানিজম সাজেস্ট করতে হয়, একটা প্লাউজিবল মেকানিজম ভাবতে হয়, এবং সেই মেকানিজমের উপরে বেস করে তোমাকে বুঝতে হয় যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা ট্রানজিশন স্টেটে তোমার কতগুলো মলিকুলার স্পিসিস ইনভলভ আছে, সেইখান থেকে তোমার মলিকুলারিটিটাকে তুমি ডিফাইন করতে পারো। তাহলে এই একটা জায়গা আছে, যেটা বিএসসিতে বেশ কিছুটা পড়ানো হয়। যে ধরো একটা রিয়াকশন হচ্ছে, তার মতো করে একটা প্লাউজিবল মেকানিজম তোমাকে বলে দেয়, সেই মেকানিজম থেকে তুমি ল অফ মাস অ্যাকশন প্রত্যেকটা স্টেপের জন্য কাজে লাগিয়ে তুমি সেইখান থেকে একটা ওভারঅল যে রেট লটাকে বের করো বা ওভারঅল রেট কনস্ট্যান্টটাকে বের করো, এবং দেখো ফাইনালি যে ওই যে ওভারঅল রেট ল বা রেট কনস্ট্যান্টটা বেরিয়েছে সেটা এক্সপেরিমেন্টের সাথে মিলছে কিনা, এবং সেইখান থেকে অর্ডার মলিকুলারকে এই সম্বন্ধে ধারণাগুলো পাওয়া যায়। সেই একটা পার্টিকুলার জায়গা আছে, যেটা তোমাদের জানি না আগের সেমিস্টারে কেমিক্যাল কাইনেটিক্স কিছু ছিল কিনা। হ্যাঁ, সেইখানে যেমন এই যে ইউনিমলিকুলার রিয়াকশন, সেখান থেকে লিন্ডেম্যান মেকানিজম, হিনফেলুড মেকানিজম, আর আর কে মেকানিজম, হ্যাঁ, আর আর কে এম মেকানিজম, এই যে জিনিসপত্রগুলো আছে, সেইগুলো কিন্তু তোমার ওই অ্যাসপেক্টের মধ্যে পড়ে। আর আরেকটা জায়গা যেটা হচ্ছে যে তোমার রেট কনস্ট্যান্ট তার টেম্পারেচার ডিপেন্ডেন্স বা রেট অফ দ্য রিয়াকশনের টেম্পারেচার ডিপেন্ডেন্স। তার জন্য যে এম্পিরিক্যাল ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে তোমার আরহিনিয়াস ইকুয়েশন। আরহিনিয়াস ইকুয়েশন ইউজুয়ালি যেটা বলে যে মোস্ট অফ দ্য রিয়াকশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেট অফ দ্য রিয়াকশন বাড়ে, এবং টেম্পারেচার বাড়ালে রেট অফ দ্য রিয়াকশন কেমন করে বাড়ে সেটা একটা এম্পিরিক্যাল ল দিয়ে ঠিক হয়, যেটা বেসিক্যালি আরহিনিয়াস ল, যেটা বলা হচ্ছে রেট কনস্ট্যান্ট কে ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আর টি
এ হচ্ছে পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, ইরাগারটা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি যারা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, এবং তার জন্য যেটা দেখায় যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজ করার জন্য কোন একটা রিয়াকশনের রেট বা রেট কনস্ট্যান্টটা 2 গুণ থেকে 3 গুণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে এই যে এম্পিরিক্যাল ইকুয়েশনটা তুমি পেলে, যেটাকে আমি আরএনএস ইকুয়েশন বলছি, সেই আরএনএস ইকুয়েশনে যে রেট কনস্ট্যান্টের টেম্পারেচার ডিপেন্ডেন্স বলে দেওয়া আছে, সেইটার কোনো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন আছে কিনা সেইটা আমাদের দেখতে হবে, এবং সেইটা দেখার কনটেক্সটেই জাস্ট বিভিন্ন থিওরিজ অফ রিয়াকশন রেট সেগুলো আসে। একটা সার্টেনলি কলিশন থিওরি, আর একটা হচ্ছে তোমার ট্রানজিশন স্টেট থিওরি, এই দুটো হচ্ছে খুব পপুলার। আচ্ছা, সামাও দেখছি যে আমাদের কলিশন থিওরিটা এই সিলেবাসে নেই, হয়তো আগের সেমিস্টারে হয়ে গিয়েছিল কিনা আমি জানি না, বা পরে হবে সেটাও হতে পারে। এক্ষেত্রে আমাদের মেল ট্রানজিশন স্টেট থিওরিটাকে করতে বলা হয়েছে, এবং ফাইনালি বলা হয়েছে যে ট্রানজিশন স্টেট থিওরির সঙ্গে কলিশন থিওরি একটা কম্পারিজন করে দিতে। হ্যাঁ, মানে কলিশন থিওরির কিছু সুবিধা অসুবিধা ছিল, সেটা ট্রানজিশন স্টেট থিওরি দিয়ে কতটা কি মানে রিজলভ করা যাচ্ছে আর কি, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করা দরকার আছে। সেই জন্য আমরা একদম সরাসরি ট্রানজিশন স্টেট থিওরিতে চলে যাচ্ছি। এর আগে যে আরএনএস থিওরি বা কলিশন থিওরি সেই নিয়ে যে ডিসকাশনগুলো, সেইটা নিশ্চয়ই আগে কোথাও না কোথাও হয়ে গেছে, বিএসসিতে হয়ে যেতে পারে, আগের সেমিস্টারে হয়ে যেতে পারে, সেইগুলো নিয়ে আমরা আলোচনাটা করছি না, আমরা একদম সরাসরি ট্রানজিশন স্টেট থিওরিতে চলে যাচ্ছি। আর এখানে যাওয়ার আগে শুধু একটা কথা একটুখানি বলে নিই, যে আমাদের দিনের শেষে আমরা সকল যে এম্পিরিক্যাল ইকুয়েশন, আরএনএস ইকুয়েশন, সেই আরএনএস ইকুয়েশনটার সঙ্গে কিন্তু কম্পেয়ার করবো, বা আরএনএস ইকুয়েশনটাকে এস্টাবলিশ করার চেষ্টা করবো বিভিন্ন রিয়াকশন রেট থিওরি দিয়ে। সেগুলো আরএনএস ইকুয়েশনটা সম্বন্ধে একটুখানি জাস্ট কথাবার্তা একটুখানি বলে নিই, যে আমরা যখন টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট অর রেট কনস্ট্যান্ট অফ এ রিয়াকশন দেখি, তার জন্য যেটা মেজর ইকুয়েশন সেটা হচ্ছে আরএনএস ইকুয়েশন, যেটা বলে দেয় যে রেট কনস্ট্যান্ট কেটা হচ্ছে তোমার a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আর। এটা হচ্ছে তোমার আরএনএস ইকুয়েশনের জাস্ট ভীষণ ইম্পর্টেন্ট ইকুয়েশন, মানে কেমিক্যাল কাইনেটিক্সে মনে হয় এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন। কে ইকুয়াল টু a ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আর, যেখানে কেটা হচ্ছে রেট কনস্ট্যান্ট বা স্পেসিফিক রেট, এটা যেটা একটা এক্সপোনেনশিয়াল টার্মের আগে আছে বলে এটাকে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর বলা হচ্ছে। এটাকে ভুল করে অনেক সময় ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর বলা হয়। ফ্রিকোয়েন্সির ইউনিট সেকেন্ড ইনভার্স বা হার্জ, তুমি দেখাতে পারবে যে শুধুমাত্র ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রেই হচ্ছে পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের ইউনিটটা ওই ফ্রিকোয়েন্সির ইউনিট হয়, সেখানে এটাকে ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর না বলাই ভালো, বলা ভালো এটা হচ্ছে প্রি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, কারণ এক্সপোনেনশিয়ালের আগে আছে বলে। আর ইরাগার হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এবং এগুলো সম্বন্ধে তোমার পরিষ্কার ধারণা আছে। এবার আরএনএস থিওরিতে যেটা বলা হচ্ছে যে এই যে এ এবং যে অ্যাক্টিভেশন এনার্জি, এইগুলো আর টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে যেটা আরএনএস থিওরি যেটা বলে সেটা হচ্ছে যে তোমার এ এবং ইরাগার আর টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে একটুখানি লিখে দিই যে এটা হচ্ছে আমার পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর। আচ্ছা, আর ইরাগারটা হচ্ছে এখানে অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা, পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ইউনিট কি বলতে পারবে? কে বলবে পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ইউনিট কি? হার্জ বা সেকেন্ড? না, মোটেই না, ঠিক করে বলো। আমি তো আচ্ছা, না বারবার না না স্যার, রেট কনস্ট্যান্টের ইউনিট হবে স্যার। একদম, মানে এক্সপোনেনশিয়াল রেট টার্ম যদি ইউনিটলেস হয়, সেখানে এর ইউনিট বেসিক্যালি কে এর ইউনিট, এর হচ্ছে ইউনিট অফ এ হচ্ছে তোমার বেসিক্যালি ইউনিট অফ রেট কনস্ট্যান্ট কে। আর রেট কনস্ট্যান্ট কে এর ইউনিটটা অর্ডার অফ দ্য রিয়াকশনের উপর নির্ভর করে কেমন করে তুমি সেটা জানো আর কি। এটা তার মানে পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের কিন্তু একটা ইউনিক ইউনিট আছে সেরকম নয়, অর্ডার অফ দ্য রিয়াকশনস কি তার উপরে নির্ভর করে ঠিক হবে যে তোমার এর ইউনিটটা কত। ঠিক আছে, তাহলে এটা রেট কনস্ট্যান্ট ইউনিট হচ্ছে পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ইউনিট।
আর অ্যাক্টিভেশন এনার্জির ইউনিট যেটা সেটা অবশ্যই 8টি ইউনিটের সঙ্গে সমান হবে। তাহলে অ্যাক্টিভেশন এনার্জি মানে ইউনিট অফ এর আগা সেটা বেসিক্যালি হচ্ছে তোমার হবে ইউনিট অফ 8টি। আর যদি এসআই ইউনিটে করো সেটা হচ্ছে দেখো আর এর ইউনিট হচ্ছে জুল পার কেলভিন পার মোল, তার সঙ্গে কেলভিন গুণ হয়ে গেলে জুল পার মোল। এবার সেটা কিলো ক্যালোরি পার মোল করতে পারো, আর পার মোল করতে পারো, আমি এটা এসআই ইউনিটে করেছি আর কি। এইটা তাহলে এ এবং ইডাগা এদের ইউনিট সম্বন্ধে তোমার একটা ধারণা হয়েছে, এবং অবভিয়াসলি এরা হচ্ছে তোমার টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট আর ইনএসটিভিতে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। অর্থাৎ রেট কনস্ট্যান্টের সঙ্গে আবার প্রপোর্শনাল হচ্ছে রেট অফ দ্য রিয়াকশন। তুমি জানো রেট অফ দ্য রিয়াকশন কে ইন্টু সামথিং হয়, তার মানে তোমার কে যদি বাড়ে তাহলে রেট অফ দ্য রিয়াকশন বাড়বে। ওই জন্য আমি জাস্ট লিখছি যে তোমার রেট কনস্ট্যান্ট অফ এ রিয়াকশন সেটা টেম্পারেচার উপর কেমন করে ডিপেন্ড করছে, সেটা এম্পিরিক্যালি আরএনএস ইকুয়েশন দিয়ে ঠিক হয়। এ এবং ইডাগা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট বলে সবটাই এই টি দিয়ে কন্ট্রোল হয়ে যাবে। তুমি পরিষ্কার বুঝতে পারছো কি বাড়লে কে বাড়বে, কি কমলে হচ্ছে কে কমবে, এবং সেটা একটা এক্সপোনেনশিয়াল ডিপেন্ডেন্স আছে। আচ্ছা, আর এখানে যেহেতু বললাম ইউনিট অফ কে, এই ইউনিট অফ কেটা একটু ভালো করে দেখে নেবে যে এটা কিন্তু অর্ডার অফ দ্য রিয়াকশনের উপর তোমার বেসিক্যালি নির্ভর করে যাবে আর কি এটা। এবং কেমন করে সেটা তো আর আলাদা করে নিশ্চয়ই বলার দরকার নেই। তোমার ডিফারেন্সিয়াল রিয়েল ল থেকে শুরু করে সেখান থেকে তুমি পরিষ্কার, মানে আমি জাস্ট সিম্পলি যদি ভেলোসিটি অফ দ্য রিয়াকশনসটাকে এই কে ইন্টু একটা কনসেন্ট্রেশন টু দি পাওয়ার এন জাস্ট বলতে পারি, যেখানে এনটা হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশন, তাহলে এখানে জাস্ট ইউনিট অফ কে এটা হয়ে যাবে ইউনিট অফ ভি বাই সি টু দি পাওয়ার এন, আর ভিটা হচ্ছে ডিসি বাই ডিটি, তার মানে তোমার ভেলোসিটিটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, আর কনসেন্ট্রেশন থেকে এটা মোল পার লিটার টু দি পাওয়ার এন, এইখান থেকে হয়ে যাবে মোল টু দি পাওয়ার 1 মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস 1 সেকেন্ড। তাহলে একটা এনে তটা রিয়াকশনের জন্য ইউনিট অফ রেট কনস্ট্যান্ট হচ্ছে এইটা, এবং সেটাই হচ্ছে ইউনিট অফ পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর হবে। আর আরেকটা জিনিস, এটা তোমাদের একদম মানে ছোটবেলা থেকে জানো, মানে অন্তত পক্ষে ক্লাস 11-12 থেকেই তোমরা জানো যে আমি যদি এদিকে কোনো একটা এনার্জি প্লট করি আর এদিকে সকল রিয়াকশন কোঅর্ডিনেট প্লট করি, রিয়াকশন থেকে প্রোডাক্ট যখন আমি যাচ্ছি এই ধরনের একটা ছবি তোমরা খুব দেখেছো আর কি, তাই তো? তাহলে এদিকে আছে রিয়াকট্যান্ট, এইখানে আছে আমার প্রোডাক্ট, আর এইটাকে ফর দ্য টাইম বিং আমি ট্রানজিশন স্টেট নাম দিচ্ছি, ঠিক আছে? আর এই যে এনার্জি গ্যাপটা, এই এনার্জি গ্যাপটাকে জাস্ট বলা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি। এবং অ্যাক্টিভেশন এনার্জিটা তোমার ওই তোমার ফরওয়ার্ড রিয়াকশনের সরি মানে যাক আমি এটা ফরওয়ার্ড রিয়াকশন অ্যাক্টিভেশন এনার্জিটাই লিখেছি রিয়াকশন থেকে প্রোডাক্টে যাওয়ার জন্য। আর ব্যাকওয়ার্ড রিয়াকশন যদি তুমি দেখো তাহলে আবার এইখান থেকে এই পর্যন্ত হতো। যাক আমি জাস্ট ফরওয়ার্ড রিয়াকশনের জন্য দেখাচ্ছি। এই হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি। এবং অ্যাক্টিভেশন এনার্জির সঙ্গে বা ফরওয়ার্ড এবং রিভার্সেবল রিয়াকশন যদি হয়, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন অ্যাক্টিভেশন এনার্জির যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এনথালপি অফ দ্য রিয়াকশন। যাক এটা তোমরা মানে আমি জাস্ট সবাইকে বলবো যে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেট অর রেট কনস্ট্যান্ট সেই সংক্রান্ত যে আরএনএস ইকুয়েশন সেই রিলেটেড যে যা ডিসকাশনসগুলো সেইগুলো ভীষণ ভালো করে তুমি পড়ে নেবে। কারণ কেমিক্যাল কাইনেটিক্সের যা কিছু থিওরি বা মডার্ন রিসার্চে তুমি যা কিছু করবে, দিনের শেষে কিন্তু ওই আরএনএস টাইপের একটা ইকুয়েশন তোমাকে নিয়ে আসতে হবে, যেটা এক্স্যাক্টলি আরএনএস ইকুয়েশন হতে পারে বা আরএনএস টাইপের একটা ইকুয়েশন তোমাকে জাস্ট বের করতে হবে। কিন্তু ওই রিলেটেড যে আলোচনাগুলো সেইটা কিন্তু তোমাদের ডিটেলে জেনে নেওয়ার দরকার আছে। এটা সব বইতেই মোটামুটি ভালো করে লেখা থাকে, আমাদের সেকেন্ড ভলিউমও হচ্ছে খুব ডিটেলে খুব সুন্দর করে লেখা আছে, তোমরা দেখে নিতে পারবে। খুবই ডিটেলে প্রচুর প্রবলেম দিয়ে লেখা আছে, এবং এইখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে কোশ্চেন্সগুলো আছে আরএনএস ইকুয়েশন এবং সেই রিলেটেড কোশ্চেন্স খুব কমন এবং পরীক্ষা খুবই আসে, ঠিক আছে? আর এবারে কথা হচ্ছে যে এই যে ইকুয়েশনটা তুমি পেলে, এই ইকুয়েশনটাকে তোমাকে থিওরিটিক্যালি এক্সপ্লেন করতে হবে, বা এই টাইপের ইকুয়েশন ফ্রম মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ বা ফ্রম মলিকুলার পয়েন্ট অফ ভিউ তোমাকে জাস্ট আনার চেষ্টা করতে হবে, বা মেকানিস্টিক পয়েন্ট অফ ভিউ তোমাকে এরকম একটা জাস্ট ইকুয়েশন নিয়ে আসার চেষ্টা করতে হবে। আচ্ছা, এবারে এই ইকুয়েশন আনার জন্য দুটো থিওরি খুব কমন। একটা হচ্ছে কলিশন বেসড থিওরি, মানে কিছু একটা কনভেনশনাল কলিশন থিওরি আছে, তারপর সেই সেন্টার অফ মাস ইত্যাদি ইত্যাদি সব চেঞ্জ করে সেই মতো করে কলিশন থিওরি কিছু মডিফিকেশন বা এই ধরনের আছে আর কি। আর একটা টাইপ অফ অ্যাপ্রোচ যেটাকে বলা হচ্ছে তোমার
ট্রানজিশন স্টেট থিওরি বা থিওরি অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। ঠিক আছে? আচ্ছা, এই যে ট্রানজিশন স্টেট থিওরি বা থিওরি অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, সেইটা মানে ট্রানজিশন স্টেট থিওরি, এইটাকে অনেক সময় থিওরি অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্সও বলা হয়, থিওরি অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, এভাবেও বলা হয় আর কি। বা অনেক সময় এটাকে থিওরি অফ অ্যাবসলিউট রেট এইরকম ভাবেও বলা হয় আর কি, বা অ্যাবসলিউট রিয়াকশন রেট থিওরি এরকমও নাম দেওয়া হয়, অ্যাবসলিউট রিয়াকশন রেট থিওরি। এই যে থিওরিগুলো, এই থিওরিগুলো যদিও 1914-এ বিজ্ঞানী মার্সেলিন প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন, কিন্তু এটা পপুলার করেন 1935-এ আইরিং এবং পোল্যানি তারা ইন্ডিপেন্ডেন্টলি। তাহলে ট্রানজিশন স্টেট থিওরিটা যদিও মার্সেলিন তিনি প্রথম ইনিশিয়েট করেছিলেন, কিন্তু সেটাকে জাস্ট পপুলারাইজ করেন ইন্ডিপেন্ডেন্টলি 1935-এ এইচ আইরিং এবং এম পোলানি। ঠিক আছে? সেই জন্য অনেক সময় এই ট্রানজিশন স্টেট থিওরিটাকে আইরিং পোলানি থিওরিজ বলে। আমরা দেখব যে থার্মোডাইনামিক অ্যাপ্রোচে যখন ট্রানজিশন স্টেট থিওরি করবে, যে ফাইনাল ইকুয়েশন, সেই ফাইনাল ইকুয়েশনটা কিন্তু আইরিং ইকুয়েশন হবে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা, এবারে এই ট্রানজিশন স্টেট থিওরি যেটা মূল ফিলোসফি বা মূল অ্যাজাম্পশন বা মূল পস্টুলেটস আর কি, সেগুলো কি কি, সেখান থেকে আমরা যা শুরু করছি। তাহলে প্রথমেই জাস্ট দেখে নিতে চাইছি যে পস্টুলেটস অফ ট্রানজিশন স্টেট থিওরি। আর ট্রানজিশন স্টেট থিওরিটা শুরু হচ্ছে এরকম একটা কনসেপ্ট দিয়ে, ধরে নাও একটা রিয়াকশন তুমি কনসিডার করছো যেখানে দুটো রিয়াকশনটা আছে এ প্লাস বি। আসলে আমি কেন এ প্লাস বি থেকেই ধরছি, শুধু সিঙ্গেল রিয়াকশন থেকে ধরছি না, কারণ কলিশন থিওরি যেটা লোকে ভাবে যে কলিশন থিওরি চলতে গেলে হচ্ছে দুটো মলিকুলের মধ্যে প্রথমেই হচ্ছে কলিশনটা হতে হবে। তাহলে এ আর বি দুটো মলিকুল, তাদের মধ্যে কলিশনস হয়, তারপরে সেই কলিশনে যদি এফেক্টিভ কলিশনস হয়, যদি রিয়াকশন মলিকুলগুলো সাফিসিয়েন্ট এনার্জি পায় টু ক্রস দ্য অ্যাক্টিভেশন বেরিয়ার, তাহলে সে প্রোডাক্টের দিকে যাবে। সেই মতো করে তোমার রেড ল জাস্ট বের করা হয় আর কি। এবার আমাদের যেহেতু দিনের শেষে বলেছে যে ট্রানজিশন স্টেট থিওরি থেকে পাওয়া রেজাল্ট তার সঙ্গে কলিশন থিওরি থেকে পাওয়া রেজাল্টের একটা কম্পারিজন করতে হবে, সেই জন্যে কলিশন থিওরিতে ইউজুয়ালি যে টিপিক্যাল রিয়াকশনগুলোকে স্টাডি করে, আমরা এই ট্রানজিশন স্টেট থিওরি থেকে সেই টাইপের রিয়াকশনটাকে একটা এক্সাম্পল হিসেবে ধরে শুরু করছি। তাহলে শুরুটা হচ্ছে এরকম যে এ আর বি ধরো রিয়াকশন, তারা দিনের শেষে প্রোডাক্ট তৈরি করবে। তাহলে প্রথমেই যেটা ভাবা হচ্ছে মেকানিজমে, সেটা হচ্ছে যে এ প্লাস বি তারা একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করে। ধরে নাও ফর দ্য টাইম বিং অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা আমি এইরকমভাবে এক্সপ্রেস করি, মানে যে কোনো অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বোঝানোর জন্য এই ড্যাগার সাইনটা আমি ইউজ করব। এবং এই রিয়াক্টর যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা তৈরি করছে, এই প্রসেসটা ভীষণ তাড়াতাড়ি ইকুইলিব্রিয়ামে পৌঁছাচ্ছে, অর্থাৎ এটা একটা ফাস্ট ইকুইলিব্রিয়াম। এবারে এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তারপরে হচ্ছে সেকেন্ড স্টেপে সে প্রোডাক্টের দিকে যাচ্ছে, এবং এইটা হচ্ছে তোমার স্লো। তাহলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স সে মানে রিয়াক্ট্যান্ট সে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের কিন্তু একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করছে, এবং সেকেন্ড স্টেপে সেই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা হচ্ছে তোমার প্রোডাক্টের দিকে যাচ্ছে। তার মানে প্রথম অ্যাজাম্পশনে যেটা, সেটা হচ্ছে এই যে প্রথম অ্যাজাম্পশনে যেটা বলা হয়েছে যে দ্য রিয়াক্ট্যান্টস কম্বাইন টু ফর্ম এ highly energetic activated complex which is reasonably stable such that
it can be in an transient equilibrium or pseudo equilibrium with the রিয়াক্টর। তাহলে এই যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সগুলো কমপ্লেক্সটা তৈরি হচ্ছে, সেই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা কিন্তু সাফিসিয়েন্টলি স্টেবল, যাতে করে হচ্ছে সে রিয়াক্ট্যান্টের সঙ্গে একটা ইকুইলিব্রিয়ামে আসতে পারে। মানে এর আগে পর্যন্ত অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হলে সে প্রোডাক্টটা চলে গেল, রিয়াক্ট্যান্টের সঙ্গে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের একটা ইকুইলিব্রিয়াম আসতে পারে, সেইটা কিন্তু আগে ভাবা হতো না। কিন্তু এখানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স কিন্তু রিয়াক্ট্যান্টের সঙ্গে একটা ইকুইলিব্রিয়ামে আসবে, সেটা হচ্ছে প্রথম অ্যাজাম্পশন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা এই আগে ছবিতে আমি দেখিয়েছিলাম। ধরো আমি যদি এদিকে এনার্জি প্লট করি, কোনো একটা এনার্জি, এদিকে যদি আমি রিয়াকশন কোঅর্ডিনেট প্লট করি, তাহলে এই রিয়াক্ট্যান্ট ধরো প্রোডাক্ট, ধরুন একটা এক্সোথার্মিক রিয়াকশন আমি কনসিডার করছি, এটা এন্ডোথার্মিকও হতে পারতো, সেটা কোনো অসুবিধা কিছু ছিল না। যেটা কথা হচ্ছে যে এইখানে তোমার রিয়াক্ট্যান্টটা আছে এ প্লাস বি, এই জায়গাটা আছে তোমার অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এক্স জায়গা। এবারে এদের দুজনের মধ্যে কিন্তু তোমার বেসিক্যালি একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হচ্ছে। তো অ্যাক্টিভেটেড কমপ্লেক্স হচ্ছে রিয়াক্ট্যান্টের কিন্তু একটা ইকুইলিব্রিয়াম মেনটেন হচ্ছে। আচ্ছা, এবারে দেখো এই যে ইকুইলিব্রিয়ামটা মেনটেন হচ্ছে, মানে এই যে ইকুইলিব্রিয়ামটা আছে, তাহলে এই টাইপের যদি মেকানিজম হয় না, এটা আসলে আমার কাছে, তোমরা তো সবাই কেমিক্যাল কাইনেটিক্স পড়োনি, মানে সবাই কেন, কেউই পড়োনি, দেখবে এই টাইপের মেকানিজম, এইটাকে না আমরা খুব ডিটেলে আলোচনা করি। যে এই টাইপের মেকানিজমে দু রকমের সিচুয়েশন হতে পারে, যে এই যে প্রথম স্টেপটা ফাস্ট, সেকেন্ডটা স্লো, আবার প্রথমটা স্লো, সেকেন্ডটা হচ্ছে ফাস্ট, ঠিক আছে? তা সেই মতো করে কিন্তু এই দু রকমের মেকানিজম চলে, এবং এই যে এক্স ড্যাগার যেটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, তার ডিফারেন্ট নাম হয়। তাহলে এই যে সিচুয়েশনটা এখানে আমি কনসিডার করছি, যেখানে ইকুইলিব্রিয়াম স্টেপটা ফাস্ট আর সেকেন্ড স্টেপটা স্লো, তখন এই এক্স ড্যাগারকে বলা হয় আরিনিয়াস কমপ্লেক্স। আর যদি আরিনিয়াস কমপ্লেক্স হয়, তাহলে তোমাকে ইকুইলিব্রিয়ামটা আগে ভেবে নিতে হবে, ইকুইলিব্রিয়ামটা আগে কনসিডার করে নিয়ে সেইখান থেকে এক্স জায়গার তার অ্যাক্টিভিটি বা কনসেন্ট্রেশন বের করতে হবে, আর ফাইনালি রেট অফ দ্য রিয়াকশন হচ্ছে রেট কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ দিস অ্যাক্টিভেটেড কমপ্লেক্স হবে। তাহলে এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটাকে বলে ট্রানজিশন, সরি তোমার ওই যেটাকে বলে মানে ইয়ে মানে মানে দু রকমের নাম আছে, একটা হচ্ছে প্রি ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাপ্রক্সিমেশনও বলা হয়, অথবা রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন বলা হয়, মানে আরডিএস অ্যাপ্রক্সিমেশন বা প্রি ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাপ্রক্সিমেশন বলে। তাহলে দেখো কি বলছি না, প্রথম সিচুয়েশনে যদি প্রথম স্টেপটা ফাস্ট হয়, পরেরটা স্লো হয়, তাহলে এক্স ড্যাগারকে বলা হবে আরিনিয়াস কমপ্লেক্স, এবং তখন তোমাকে আরডিএস অ্যাপ্রক্সিমেশন বা প্রি ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে হয়। আবার উল্টো দিকে যদি প্রথম স্টেপটা স্লো হয়, পরেরটা ফাস্ট হয়, তখন যে অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করে তাকে বলে স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন। যে স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন দিয়ে অনেক কাজ তোমরা অলরেডি করেছো, এবং তখন এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটাকে বলা হবে হচ্ছে ভ্যান ডফ কমপ্লেক্স। তাহলে আরনিয়াস কমপ্লেক্স ভার্সেস ভ্যান ডফ কমপ্লেক্স, এদিকে আরডিএস অ্যাপ্রক্সিমেশন ভার্সেস হচ্ছে স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে? তাহলে এইটা নিয়ে কিন্তু খুব ডিটেল আলোচনা আমরা করে থাকি। হ্যাঁ, আমি আবার বলছি, আমাদের বইয়ে এটা নিয়ে দেখবে খুব ডিটেল আলোচনা করা আছে, দুটো অ্যাপ্রোচ সমান ধরে নিয়ে। তুমি দেখবে এই ধরনের মেকানিজম তুমি প্রচুর দেখবে, যেমন হোমোজিনিয়াস ক্যাটালিসিসে তুমি দেখবে, এনজাইম কাইনেটিক্সে তুমি দেখবে। হ্যাঁ, তখন অ্যাকচুয়ালি তুমি কোনটা ইউজ করবে, যে আরডিএস অ্যাপ্রক্সিমেশন না স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন, সেই সম্বন্ধে কিন্তু একটা পরিষ্কার ধারণা থাকতে হয় আর কি। তখন কোনটা ফাস্ট কোনটা স্লো, হ্যাঁ, এই ধারণাগুলো কিন্তু খুব দরকার। যাকে যেটা কথা হচ্ছে, যে আমাদের এই পার্টিকুলার কেসে যেটা হচ্ছে, এই এক্স জায়গায় যেটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, সেইটা হচ্ছে আরনিয়াস কমপ্লেক্স। আরনিয়াস কমপ্লেক্স, সেই জন্য আমাদের কোনটা ইউজ করা উচিত, স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশন না আরডিএস অ্যাপ্রক্সিমেশন? আমরা আরডিএস অ্যাপ্রক্সিমেশন ইউজ করব। উই শুড ইউজ রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন আর একে অনেক সময় বলা হয় প্রি ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাপ্রক্সিমেশন। আরডিএস অ্যাপ্রক্সিমেশন আর প্রি ইকুইলিব্রিয়াম, মানে অথবা প্রি ইকুইলিব্রিয়াম স্টেট অ্যাপ্রক্সিমেশন, বিভিন্ন বইয়ে বিভিন্ন নাম থাকে। আচ্ছা আচ্ছা, এই অ্যাপ্রক্সিমেশনের মূল কথাটা কি? মূল কথাটা হচ্ছে যে প্রথমে তোমাকে
এই যে রিঅ্যাক্টর এবং অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের মধ্যে যে ইকুইলিব্রিয়ামটা আছে সেই ইকুইলিব্রিয়ামে করসপন্ডিং একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ভেবে নিতে হচ্ছে। এটা হচ্ছে তোমার একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান মানে হচ্ছে আমি এইটাকে ওভারঅল স্টেপ ওয়ান বলছি আর কি। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কি হবে? ইকুইলিব্রিয়াম তুমি জানো যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের অ্যাক্টিভিটি ডিভাইডেড বাই এ এর অ্যাক্টিভিটি ইন্টু বি এর অ্যাক্টিভিটি, এটা এরকম ভাবে আমি লিখবো। আচ্ছা, এবারে এই অ্যাক্টিভ মাসটাকে জাস্ট তুমি চাইলে এটাকে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ইন্টু কনসেন্ট্রেশন ফর্মে লিখতে পারো। মানে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট ফর এক্স ড্যাগার ইন্টু কনসেন্ট্রেশন অফ এক্স ড্যাগার বাই সি জিরো, এরকম ভাবে লিখতে হয়। আর এখানে যেটা বলে নিই, সি জিরোটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে 1 মোল পার লিটার আর কি। আর আদার কনসেন্ট্রেশন টার্মস যেগুলো থাকবে, যেমন এই পার্টিকুলার ক্ষেত্রে আমি সি এক্স ড্যাগার লিখেছি আর কি, হ্যাঁ, শুড বি expressed in the unit of মোল পার লিটার। মানে আসলে যেটা হয় যে অ্যাক্টিভ মাসটা হচ্ছে তোমার অ্যাক্টিভ মাসটা, তো তার সেটা ইউনিটলেস কোয়ান্টিটি, এবং সেখান থেকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টও তোমার ইউনিটলেস কোয়ান্টিটি হবে। সেগুলোকে করতে গেলে তোমার জাস্ট এই একটা স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন দিয়ে ভাগ করে দিতে হয়, যাতে করে এই পুরো জিনিসটা মানে হয়, মানে ইউনিটলেস হয়। আর অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট সেটা তো ইউনিটলেস বটেই, এটা। আচ্ছা, এবার ডিনোমিনেটরে কি হবে? অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ এ বাই সি জিরো, এইটা হচ্ছে গামা বি ইন্টু সি বি বাই সি জিরো, এইটা। আচ্ছা, এবার এইটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি যদি আইডিয়ালি ডাইলিউট সলিউশন হয়, তখন তার অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টগুলোর ভ্যালু 1 ধরে নিতে হয়। তখন তুমি এটাকে লিখতে পারছো সি ড্যাগার ইন্টু সি জিরো ডিভাইডেড বাই সি এ ইন্টু সি বি, এইরকমভাবে লিখে ফেলতে পারছো। কখন না এটা হচ্ছে ফর আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট সলিউশন। তাহলে আইডিয়াল বা আইডিয়াল ডাইলিউট সলিউশনের জন্য তুমি এটা লিখতে পারবে। আসলে যেটা হচ্ছে গামা আই গুলো, এদেরকে বলা হয় অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্ট। এরা হচ্ছে তোমার ইউনিটলেস, এটা। এবার ফর আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট সলিউশন, গামা আইটাকে জাস্ট 1 ধরে নিতে হয়, ঠিক আছে? এইটা আছে। তাহলে আমি এইটাকে সেখানে কাজে লাগিয়ে তুমি এই জিনিসটা পেয়ে গেছো। আর এবারে এই ইকুয়েশন থেকে আমার অ্যাকচুয়ালি যেটা লাগবে সেটা হচ্ছে এই যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের কনসেন্ট্রেশনটা, সেটা কি হচ্ছে না কে ড্যাগার ইন্টু সি এ সি বি ডিভাইডেড বাই হচ্ছে তোমার সি জিরো। তাহলে এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে দেখো কনসেন্ট্রেশনটা ইন টার্মস অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট জাস্ট বের করে ফেলেছো, এই, ঠিক আছে? বুঝতে গেল? তাহলে তুমি জাস্ট অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের কনসেন্ট্রেশন এখান থেকে বের করে ফেলতে পারো। তাহলে স্টেপ ওয়ানে এই ইকুইলিব্রিয়ামটা, মানে প্রথমে অ্যাজাম্পশনে যেটা বলা হচ্ছে রিঅ্যাকশন এবং অ্যাক্টিভেটেড কমপ্লেক্স একে অপরের সঙ্গে ইকুইলিব্রিয়াম আছে, সেই ইকুইলিব্রিয়ামটাকে মাথায় রেখে আমি জাস্ট ভাবলাম যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স আরইএস কমপ্লেক্স, সেখান থেকে আরডিএস অ্যাপ্রক্সিমেশন ইউজ করলাম, করে তুমি অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের কনসেন্ট্রেশনটা জাস্ট বের করে ফেলছো, ঠিক আছে? এটা। আচ্ছা, এবারে নেক্সট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে যে আমি পস্তুলেট 2 যদি দেখি, আচ্ছা পস্তুলেট 2 যেটা বলছে যে তুমি দেখো এই যে সকাল যে অ্যাক্টিভেশন এনার্জি যেটা আমি যে বলছি, সেই অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে জাস্ট সিম্পলি রিঅ্যাক্ট্যান্ট থেকে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স যাওয়ার জন্য। অর্থাৎ আমি যে আগে ছবিটা এঁকেছি যে রিঅ্যাক্ট্যান্ট থেকে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এই যে যাওয়ার জন্য তোমাকে অ্যাকচুয়ালি কতখানি এনার্জি দিতে হচ্ছে, এই যে এনার্জিটা, এই এনার্জিটাই হচ্ছে তোমার বেসিক্যালি এনার্জি অফ অ্যাক্টিভেশন। তাহলে এনার্জি অফ অ্যাক্টিভেশনটাও জাস্ট এখানে একটা অ্যাজাম্পশনের মতোই তোমাকে ডিফাইন করে নিতে হচ্ছে। সেটা হচ্ছে এই যে energy of activation is the minimum energy required বা that must be supplied, এইভাবে বলতে পারো। minimum energy that can be supplied
supplied to the reactant molecules to form the activated complex, or তুমি বলতে পারো or to reach the peak of the energy barrier. ছবিতে দেখিয়েছি যে টপে পৌঁছাতে আর কি, সেটা হচ্ছে পিক। এই পিকে পৌঁছানোর জন্য তোমাকে যতখানি এনার্জি দিতে হচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন বেরিয়ে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাক্টিভেশন এনার্জি, তার ডেফিনেশন বা এনার্জি অফ অ্যাক্টিভেশনের ডেফিনেশন। আর এবার 3 নম্বর পয়েন্ট যেটা, এইটা তোমার হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, যেটা আমি যখন ওই ট্রানজিশন স্টেট থিওরি ইন টার্মস অফ পার্টিশন ফাংশন অ্যাপ্রোচ করব, তখন দেখবে তোমার এটা বোঝা অনেক সহজ হয়ে যাচ্ছে। তাহলে এইখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে ধরো কোন একটা মলিকুল আছে, সেই এনার্জিটা নিল, মানে এই যে এনার্জি অফ অ্যাক্টিভেশন এতক্ষণ আমি সাপ্লাই করলাম, রিয়াক্টর তোমার অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করলো। আর এবারে এই যে এনার্জিটা, সেই এনার্জিটা মলিকুলের মধ্যে না ডিস্ট্রিবিউটেড হবে, মানে ওভারঅল তো মলিকুলটা এনার্জি নিচ্ছে। এবার আমরা জানো ক্লাসিক্যালি তোমরা জানো যে ইকুইপার্টিশন প্রিন্সিপাল আছে, অর্থাৎ যে এনার্জিটা দেওয়া হয় সেই এনার্জিটা যে ভ্যারিয়াস ডিগ্রিজের ফ্রিডম আছে, ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশনাল, যে বিভিন্ন ডিগ্রিজের ফ্রিডম আছে, সেই ডিগ্রিজের ফ্রিডমে সে বেসিক্যালি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। এবং ইকুইপার্টিশন প্রিন্সিপাল অনুযায়ী আর থার্মাল ইকুইলিব্রিয়াম প্রত্যেকটা ডিগ্রিজের ফ্রিডমে হাফ কেটে করে এনার্জি বেসিক্যালি তোমার জাস্ট ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো যে তোমার তোমার অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হয়ে যাওয়ার পরে তোমার বেসিক্যালি প্রোডাক্ট পেতে হবে। তো অর্থাৎ যেটা রিয়াক্ট্যান্ট মলিকুল যেগুলো ছিল করে তারা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করেছে, সেইখানে কোনো একটা পার্টিকুলার বন্ড, ধরো সেই বন্ড বরাবর ভাইব্রেশন হচ্ছে, এবং এটা অ্যাজিউম করে নেওয়া হচ্ছে যে ওই এনার্জিটা একটা পার্টিকুলার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম সেই বরাবর সে বেসিক্যালি লোকালাইজ হচ্ছে। লোকালাইজ হলে হবে কি, যে ওই যে করসপন্ডিং বন্ডটা, সেই বন্ডটা হায়ার অ্যাম্পলিটিউড নিয়ে অসিলেট করতে আরম্ভ করবে। হায়ার অ্যাম্পলিটিউড নিয়ে কিন্তু অসিলেট করে, অর্থাৎ ইকুইলিব্রিয়াম জিওমেট্রি থেকে ডিসপ্লেসমেন্টটা ইউজুয়ালি খুব কম হয়, অর্থাৎ ডিসপ্লেসড হলে সে আবার আগের জায়গায় ফিরে এলো, যথেষ্ট রেস্টোরিং কোর্স আছে। এবারে যখন সে অনেকটা বেশি অ্যাম্পলিটিউড নিয়ে যা অসিলেট করতে আরম্ভ করবে, যে দুটো যদি কোভালেন্ট বন্ড হয় তাদের মধ্যে ইলেকট্রন ক্লাউডটা আস্তে 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 তোমার ন্যারো হবে। ইলেকট্রন ক্লাউডটা আমি বলবো যে ইলেকট্রন ডেন্সিটিটা প্রচন্ড কমবে, কমে এক সময় ওই বন্ডটা জাস্ট ডিসরাপ্ট করে যাবে, বন্ডটা জাস্ট ভেঙে যাবে বা ছিঁড়ে যাবে। ঠিক আছে, তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে বন্ডটা যে ছিঁড়ে গেল, হ্যাঁ, ছিঁড়ে যাওয়ার জন্য অ্যাম্পলিটিউডটা প্রচন্ড বেশি হয়ে যেতে হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা প্রচন্ড কম হয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, এবার ওই যে ফ্রিকোয়েন্সিটা সেইটা খুব দরকার, এবং এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি হুইচ দ্য অ্যাক্টিভেটেড কমপ্লেক্স ইজ অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম ইনটু প্রোডাক্ট। তাহলে যে ফ্রিকোয়েন্সিতে বেসিক্যালি, এবং ওই ফ্রিকোয়েন্সিটা আমি বেসিক্যালি বের করব একটা টার্মিনাল ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিটা পেলে বেসিক্যালি অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা তোমার বেসিক এসে তোমার অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা ভেঙে গিয়ে হচ্ছে প্রোডাক্টটা তৈরি হবে। এইটাকে আমি এখানে সাথে অ্যাজাম্পশনের মতো করে ভাবছি, এইটা যে খুব ভালো যে বোঝা যাবে এখন সেরকম নয়। আর পার্টিশন ফাংশন অ্যাপ্রোচে আমরা এই যে ভাইব্রেশনটা, এই ভাইব্রেশনটার নাম দেবো লুজ ভাইব্রেশন। সেই লুজ ভাইব্রেশনের জন্য তুমি যখন ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন ক্যালকুলেট করবে, সেইখান থেকে কিন্তু ফ্রিকোয়েন্সিটা তোমার কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জাস্ট আমি এখন এটাকে অ্যাজাম্পশনের মতো করে ভাবছি যে দেয়ার ইজ ওয়ান ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম that is one vibrational degrees of freedom of the activated complex that has much longer amplitude, very low frequency, which is responsible
which is responsible for disrupting this particular bond. Like you বলতাম, there is one vibrational degree of freedom of the activated complex that has much longer amplitude, very low frequency, which is responsible for disrupting this particular bond. এই বন্ডটা ভাঙার জন্য সেটা কিন্তু তোমার রেসপন্সিবল হচ্ছে। আচ্ছা, এবারে কি বলা হচ্ছে যে তখন যেটা দাঁড়াচ্ছে যে ইন দ্যাট কেস এনার্জিটা, ভাইব্রেশনাল এনার্জি, কারণ একটা পার্টিকুলার ডিগ্রিজ অফ ফ্রিডম, তো সেই পার্টিকুলার ডিগ্রিজ অফ ফ্রিডম তার করসপন্ডিং এনার্জি যে কেবিটি, সেইটা হচ্ছে এইচ নিউ এর সঙ্গে সমান হবে। অর্থাৎ যখন এইচ নিউটা মানে ফ্রিকোয়েন্সিটা এমন একটা জায়গায় পৌঁছাবে যখন এইচ নিউটা কেবিটি এর সঙ্গে সমান হচ্ছে, হ্যাঁ, তখনই বেসিক্যালি হচ্ছে বন্ডটা ডিসরাপ্ট করছে। এবং এইখান থেকে তুমি জাস্ট একটা ফ্রিকোয়েন্সি বের করে ফেলতে পারলে, যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কেবি ই বাই এইচ। তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সি এখানে তোমার মনে হতে পারে যে হঠাৎ করে আমি কেবিটাকে এই নিউর সঙ্গে সমান করলাম কেন, এইচ কোথা থেকে এলো, নিউ কোথা থেকে এলো। আসলে এইচ নিউ এইটা আন থেকে তুমি এইচ আসছে মানে বুঝতে পারছো ব্যাপারটা ক্লাসিক্যাল নেই। আসলে যখন পার্টিশন ফাংশন অ্যাপ্রোচে তুমি এই থিওরিটা একটু ভালো করে ভেতর থেকে বোঝার চেষ্টা করবে, তখন পরিষ্কার দেখতে পাবে যেটা বলছিলাম যে লুজ ভাইব্রেশন, সেই লুজ ভাইব্রেশনের জন্য যে তোমার সকল ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন, সেই ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন থেকে তুমি কিন্তু এই করসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা নিয়ে চলে আসতে পারবে আর কি। ঠিক আছে, তাহলে জাস্ট মানে ব্যাপারটাকে এইরকম করেও তুমি ভাবতে পারো যে যে যখন তোমার মলিকুলার ডিসোসিয়েশন বা কিছু হচ্ছে, যে একটা পার্টিকুলার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, সেইটা বেসিক্যালি দুটো ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমে বেসিক্যালি ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। মানে তুমি দেখো তো একটা ডায়াটমিক মলিকুল, তা দুটো ডায়াটমিক মলিকুল, তাদের মধ্যে একটা ভাইব্রেশন ছিল। এবারে যখনই তুমি এই বন্ডটাকে ভেঙে ফেললে, তখন কি হলো, দুটো অ্যাটম তৈরি হয়ে গেল, এবং সেই দুটো অ্যাটম তার ক্ষেত্রে কি থাকবে না, শুধুমাত্র ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে। মানে বেসিক্যালি যেটা দাঁড়াচ্ছে যে এই বন্ড ভাইব্রেশনের জন্য তোমার একটা পার্টিকুলার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, সেটা বেসিক্যালি দুটো ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে, প্রত্যেকটা এনার্জি হাফ কেটি করে, এর ওভারঅল এনার্জিটা হচ্ছে কেটি। তাহলে এবারে আমি ভাইব্রেশন যখন ভাইব্রেট করছিল, তখন তার যে করসপন্ডিং এনার্জিটা সেটা যদি এইচ নিউ হয়, সেই এইচ নিউটা সার্টেনলি হচ্ছে হাফ কেটি প্লাস হাফ কেটি, অর্থাৎ কেটির সঙ্গে সমান হবে। সেইখান থেকে আমি ফ্রিকোয়েন্সিটাকে বের করে ফেলতে পারছি। ঠিক আছে, তাহলে আমি আবার বলছি যে এই যে পার্টিকুলার অ্যাজামশনটা, সেটাকে তুমি জাস্ট অ্যাজামশনের মতো করেই মনে করো। এটার যে প্রপার মানে খুব ভালো কোনো একটা ভ্যালিড লজিক আছে সেটা নয়। ভ্যালিড লজিকটা তোমাকে বুঝতে গেলে তোমাকে কিন্তু পার্টিশন ফাংশন অ্যাপ্রোচে, যখন আমি ট্রানজিশন স্টেট থিওরিটা জাস্ট পড়াবো, আজকে শেষের দিকে যদি হয় ভালো, নাহলে কালকে হবে, পরের দিন হবে, তখন তুমি পরিষ্কার দেখতে পাবে যে এই ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি কোথা থেকে এলো এবং কেমন করে এলো। ঠিক আছে, এবং 4 নম্বর যেটা অ্যাজাম্পশন, যেটা বেসিক্যালি হচ্ছে লাস্ট অ্যাজাম্পশন, সেটা বলছে এই যে রেট অফ দ্য রিয়াকশন, যেটা বেসিক্যালি হচ্ছে রেট with which the activated complex is transformed into product is given by ভিটা হচ্ছে তোমার ওই যে ফ্রিকোয়েন্সি, তার সঙ্গে হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের জাস্ট তোমার কনসেন্ট্রেশন। তো দেখো যেটা দাঁড়াচ্ছে যে যে রেট অফ দ্য রিয়াকশনসটা সেটা জাস্ট ট্রানজিশন স্টেটে বলা হচ্ছে যে এই যে ফ্রিকোয়েন্সি তুমি ক্যালকুলেট করেছো কেবিটি বাই এইচ, তার সঙ্গে হচ্ছে তোমার জাস্ট কনসেন্ট্রেশন অফ দ্য অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। অর্থাৎ তুমি লিখতে পারছো ভেলোসিটি অফ দ্য রিয়াকশনস হচ্ছে কেবিটা হচ্ছে বোলম্যান কনস্ট্যান্ট ইন্টু অ্যাবসলিউট টেম্পারেচার ডিভাইডেড বাই প্লাঙ্ক কনস্ট্যান্ট ইন্টু এটা। ঠিক আছে, দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য রিয়াকশন। এটা আচ্ছা, এবারে অলরেডি তুমি এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের কনসেন্ট্রেশনটা অ্যাজাম্পশন 1 থেকে বের করে ফেলেছিলে, সেটা কিন্তু বসাও, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, যেটা দাঁড়াচ্ছে কেবিটি বাই এইচ
তার সঙ্গে ছিল কি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, নিচে ছিল একটা C0 ইন্টু CA ইন্টু CB, এটা ঠিক আছে। তাহলে এবারে দেখো তুমি জাস্ট যদি এম্পিরিক্যাল রেট লটাকে দেখতে, এম্পিরিক্যাল রেট ল কেমন করে লেখে, ভি ইকুয়াল টু একটা রেট কনস্ট্যান্ট ইন্টু সিএ ইন্টু সিবি। যদি দুটো রিয়াকশন এ আর বি ইনভলভ থাকে তাহলে রেট অফ দ্য রিয়াকশন কেমন করে লিখতে হয় না, রেট অফ দ্য রিয়াকশন জাস্ট সিম্পলি লোকে লেখে একটা রেট কনস্ট্যান্ট, যেটাকে তুমি মানে এক্সপেরিমেন্টাল রেট কনস্ট্যান্ট বা এম্পিরিক্যাল রেট কনস্ট্যান্ট বলতে পারো। তাহলে এম্পিরিক্যাল রেট কনস্ট্যান্ট তার সঙ্গে হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি। এবার এই দুটো ইকুয়েশন যদি কম্পেয়ার করো তাহলে ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ যে ক্লিয়ারলি দ্য রেট কনস্ট্যান্ট অর স্পেসিফিক রেট কনস্ট্যান্ট কে ইজ given by, দেখো কেটা হচ্ছে তোমার kBT by HC0 ইন্টু k টাকা। দেখো আমি জাস্ট রেট কনস্ট্যান্ট একটা এক্সপ্রেশন পেয়েছি, সেটা এরকম দেখতে যে kBT by HC0 ইন্টু তোমার এই রিয়াকট্যান্ট থেকে যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স হওয়ার জন্য যে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এবারে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তুমি দেখো জাস্ট আরএনএস ইকুয়েশনে কি ছিল, আরএনএস ইকুয়েশনে কেটা যেটা ছিল সেটা হচ্ছে একটা পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ছিল ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আরটি ছিল, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি রিলেটেড কিছু একটা পার্ট ছিল। এবারে নেক্সট যেটা আমার কাজ সেটা হচ্ছে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা, সেই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকে তোমার জাস্ট মানে মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা তার সঙ্গে তোমার অ্যাক্টিভেশন এনার্জির একটা ডিপেন্ডেন্স যাতে বের করা। মানে আমার এখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এই যে কেবি C0 তারা তো বেসিক্যালি কনস্ট্যান্ট, এখানে একটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট পার্ট আছে। তাহলে এবারে আরএনএস ইকুয়েশনে যে ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আরটি এই যে গল্পটা, তাই এই ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আরটি সেটা সার্টেনলি হচ্ছে তোমার এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকে আসতে হবে। তাহলে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকে ওই অ্যাক্টিভেশন এনার্জিটা আমি কেমন করে নিয়ে আসবো, সেই নিয়ে আসাটাই হচ্ছে এবারে নেক্সট কাজ। এই নিয়ে আসাটা হচ্ছে দুটো করেসপন্ডিং অ্যাপ্রোচ আছে, একটা হচ্ছে জাস্ট ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্সের উপর বেস করে, সেটাকে বলে থার্মোডাইনামিক্স অ্যাপ্রোচ। আর একটা হচ্ছে তোমার পার্টিশন ফাংশনের উপরে মানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল অ্যাপ্রোচ বা পার্টিশন ফাংশন অ্যাপ্রোচ। তার মানে আমার নেক্সট যেটা কাজ আর কি, তাহলে নেক্সট টাস্ক হচ্ছে কি না, উই হ্যাভ টু ফাইন্ড এ কানেকশন বিটুইন এই যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হওয়ার যে স্টেপটা তার যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যান্ড দ্য অ্যাক্টিভেশন এনার্জি। তাহলে অ্যাক্টিভেশন এনার্জির সঙ্গে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা সম্পর্ক বের করতে হবে। এইটা করার হচ্ছে করসপন্ডিং দুটো পসিবল অ্যাপ্রোচ আছে। দুটো পসিবল অ্যাপ্রোচ আছে, এটা কি কি? এক নম্বরকে বলা হচ্ছে থার্মোডাইনামিক অ্যাপ্রোচ, আর দু নম্বর হচ্ছে পার্টিশন ফাংশন অ্যাপ্রোচ বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্যাল অ্যাপ্রোচ। আচ্ছা, থার্মোডাইনামিক অ্যাপ্রোচটা ইউজুয়ালি বিএসসি তে পড়ানো হয়, আমাদের বিএসসি থেকে যেটা পড়ানো হয় না সেটা হচ্ছে পার্টিশন ফাংশন অ্যাপ্রোচ। তাহলে আমাদের মেন ফোকাসটা থাকবে পার্টিশন ফাংশন অ্যাপ্রোচে, কিন্তু জাস্ট এই দুজনের মধ্যে একটা কানেকশন বা কম্পারিজন ইত্যাদি করার জন্য আমরা যেহেতু ট্রানজিশন স্টেট থিওরি ফ্রম স্ক্র্যাচ পড়ছি, সেখানে থার্মোডাইনামিক অ্যাপ্রোচ যদিও বিএসসি যেটা পড়েছো সেটা আমরা প্রথমে বলবো, তারপর সেইখান থেকে আমি পার্টিশন ফাংশন অ্যাপ্রোচে ঢুকবো। এর পার্টিশন ফাংশন অ্যাপ্রোচে এটা মেন ফোকাস, ওটাতেই আমার অনেকটা বেশি সময় লাগবে। এবার এর যে করসপন্ডিং ব্যাকগ্রাউন্ডগুলো, যে মলিকুলার পার্টিশন ফাংশন তোমরা বের করতে শিখেছো কিনা, কেমিক্যাল পোটেনশিয়াল সেটাকে ইন টার্মস অফ পার্টিশন ফাংশন লিখতে শিখেছো কিনা, হ্যাঁ, এবং সেইখান থেকে জাস্ট গিভস এনার্জি, হ্যাঁ, সেটা জাস্ট পার্টিশন ফাংশনের টার্মসে তুমি কেমন করে লিখছো এইসব জিনিসপত্রগুলো কিন্তু লাগবে। তাই এর জন্য কিছু একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, এবং এক্সপেক্টেড যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যা কিছুটা পড়া হয়েছে তাতে অন্তত পক্ষে পার্টিশন ফাংশন বের করা তোমরা শিখে গেছো। ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন তার যে এক্সপ্রেশনগুলো কেমন হয় আর কি,
সেগুলো সম্বন্ধে একটা ধারণা রয়ে গেছে। তাহলে ওই ধারণাগুলো যদি থেকে যায় তাহলে পার্টিশন ফাংশন অ্যাপ্রোচটা তোমার দেখবে একদমই কঠিন বলে মনে হবে না, খুব ইজিলি তুমি করে ফেলতে পারবে আর কি। আর বিএসসিতে যেহেতু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আগে সিলেবাসে থাকতো না, বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থাকলেও হচ্ছে জাস্ট উপরে অল্প কিছু থাকতো, সেখানে বিএসসিতে এটা ইউজুয়ালি থাকে না। তবে এখন তো মোটামুটি সর্বত্রই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা বিএসসি সিলেবাসও ঢুকে গেছে, এবং অবশ্যই পার্টিশন ফাংশন বের করাটাও জাস্ট ঢুকে গেছে। এখন হয়তো বিএসসিতেও যদি ট্রানজিশন স্টেপ থিওরির মধ্যে পার্টিশন ফাংশন অ্যাপ্রোচটা থাকতো তাহলেও কিন্তু খুব একটা অসুবিধা কিছু হতো না। ঠিক আছে, তাহলে এবারে আমাদের জাস্ট আসতে হবে তোমার এই যে দুটো অ্যাপ্রোচের মধ্যে থার্মোডাইনামিক অ্যাপ্রোচ যেটা, সেই থার্মোডাইনামিক অ্যাপ্রোচটা আমরা ধরবো। থার্মোডাইনামিক, আচ্ছা, তাহলে থার্মোডাইনামিক অ্যাপ্রোচ সেটা একটুখানি সময় লাগবে, সেইটা যাওয়ার আগে একটুখানি মানে থামা যাক। থেমে তোমাদেরকে যেটা জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত যে কথাগুলো বলেছি তাতে কার কি কোথাও ডাউটস বা কোনো প্রবলেম থাকলে একটু বলে নাও। এখন পর্যন্ত যা বলা হয়েছে কারো যদি কোথাও সমস্যা থাকে একটু ডিসকাস করে নাও, বলো কোথাও অসুবিধা আছে? কোথাও আছো না সব গেছো? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ বলো, মানে যা বলেছে এখন পর্যন্ত কোথাও কোনো অসুবিধা আছে? হ্যাঁ স্যার সব ঠিক আছে স্যার, একটু দেখে নিতে হবে। হ্যাঁ, না মানে যেভাবে বোঝাচ্ছি প্রত্যেকটা স্টেপ বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার হ্যাঁ। ঠিক আছে, এবারে তো বাড়িতে একটু অবশ্যই দেখবে, দেখলে সেটা মাথায় মানে চেষ্টা করবে আজকেই একবার দেখে নেওয়া, তাহলে প্রথমে দেবে একটা মাথায় যে কথাগুলো বলেছি সেইগুলো কিছু আবছা আবছা মাথায় থাকে তো, হ্যাঁ সেগুলো মাথায় যদি থাকে তাহলে ব্যাপারটা বুঝে নিতে সুবিধা হবে আর কি। তারপরে আবার পরে ভালো করে পড়ে তৈরি করবে। হ্যাঁ স্যার। স্যার হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার অ্যাক্টিভেট কমপ্লেক্স আর আরএনএস কমপ্লেক্সের মধ্যে ডিফারেন্সটা কি বললেন? না মানে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স হচ্ছে একটা জেনারেল টার্মিনোলজি। সেই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স দু রকমের হতে পারে, একটা হচ্ছে আরএনএস কমপ্লেক্স আর একটা হচ্ছে তোমার ভ্যান ডপ কমপ্লেক্স। মানে বেসিক্যালি যেটা বলছি আমি, এই যে মেকানিজমটা আছে না, এই যে মেকানিজমটা, হ্যাঁ এই যে মেকানিজমটা, আচ্ছা এই মেকানিজমটা একটুখানি ভালো করে দেখো। বাট আমি তোমার পরের পাতায় দেখাচ্ছি, পরে ওটা শিফট করে দেবো এখন। সেটা হচ্ছে যে ধরো তোমার এই এ প্লাস বি তারা ইকুইলিব্রিয়েট করে এক্স তৈরি করছে, এক্স সে প্রোডাক্টে যাচ্ছে। আচ্ছা এবারে এইটা হচ্ছে এই প্রথম যে ইকুইলিব্রিয়ামটা সেটা ফার্স্ট ইকুইলিব্রিয়াম, আর সেকেন্ড স্টেপটা স্লো। সেকেন্ড স্টেপটা হচ্ছে তোমার স্লো। তাহলে এইটা হচ্ছে 1 নম্বর স্টেপ, এটা ধরো 2 নম্বর স্টেপ। আচ্ছা এইটা হচ্ছে তোমার ধরে নাও কেস 1। আর একটা কেস বলছি, কেস 2। স্টেপ 1-এ এ প্লাস বি থেকে এক্স তৈরি হচ্ছে, এই স্টেপটা হচ্ছে স্লো ইকুইলিব্রিয়াম। আর অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হয়ে যাওয়ার পরে এই যে প্রোডাক্ট তৈরি হলো সেইটা ধরে নাও তোমার ফার্স্ট। ঠিক আছে, আচ্ছা এবারে আমি জাস্ট এই ফরওয়ার্ড রিঅ্যাকশন রেসপন্সটা K1, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেসপন্সটা K-1 আর সেকেন্ড স্টেপটা K2 লিখছি। এখানেও এটা K1 লিখলাম, K-1 লিখলাম, এখানে K2 লিখছি। তাহলে দেখো দুটো মেকানিজম একই রকমের দেখতে, শুধু কোনটা ফার্স্ট কোনটা স্লো সেই নিয়ে কথা। আচ্ছা এবার এই পার্টিকুলার কেসে যেটা হচ্ছে যে দেখো এ প্লাস বি থেকে এক্স জায়গা তৈরি হতে হচ্ছে, তৈরি হয়ে যাওয়ার পরে এই যে দুটো সিচুয়েশনে প্রথম কেসটাতে হচ্ছে যে এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স আবার এ বিতে ফিরে যাওয়াটা তাড়াতাড়ি হচ্ছে না অ্যাক্টিভেটেড কমপ্লেক্স এই প্রোডাক্টে চলে যাওয়াটা তাড়াতাড়ি হচ্ছে। প্রথম ক্ষেত্রে হচ্ছে এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হয়ে যাওয়ার পরে সে প্রোডাক্টে যেতে চাইছে না, তার বদলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স সে বেসিক্যালি হচ্ছে তোমার এই মানে আবার রিঅ্যাকশনটা ফিরে আসতে চাইছে। আর সেকেন্ড কেসটাতে দেখো যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হলো, সে কিন্তু আর এ বিতে ফিরে যেতে চাইছে না, তার বদলে কিন্তু সে প্রোডাক্টে চলে যেতে চাইছে। অর্থাৎ
এই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হয়ে যাওয়ার পরে তোমার এই ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের থ্রু দিয়ে এবিতে ফিরে যাওয়া আর হচ্ছে তোমার প্রোডাক্টে চলে যাওয়া, এই দুটো রেট যদি কম্পেয়ার করো তাহলে এই রেটটা হচ্ছে বেশি দেন এটা। আর এই পার্টিকুলার কেসে k-1 cx dagger এইটা বেসিক্যালি লেস দেন k2 ইন্টু cx dagger। তাহলে কেস ওয়ানে এই সিচুয়েশনটা করছে যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হয়ে যাওয়ার পরে সে প্রোডাক্টে যাওয়ার বদলে রিঅ্যাকট্যান্টে ফিরে আসছে। আর এই পার্টিকুলার কেসে হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হয়ে যাওয়ার পরে সে বেসিক্যালি হচ্ছে তোমার রিঅ্যাকট্যান্টে ফিরে যাওয়ার বদলে সে কিন্তু তোমার প্রোডাক্টে চলে যাওয়ার টেন্ডেন্সিটা তার বেশি। ঠিক আছে? আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে যেটা হবে যে যেহেতু দেখো a প্লাস বি এক্স তৈরি করলে এ কিন্তু সঙ্গে সঙ্গে আবার এখানে ফিরে যাচ্ছে, তার মানে এই ইকুইলিব্রিয়ামটা আগে তৈরি হয়ে যাচ্ছে। তার মানে ইকুইলিব্রিয়াম ইজ এস্টাবলিশ ফার্স্ট, ইকুইলিব্রিয়ামটা প্রথমেই এস্টাবলিশড হয়ে যাচ্ছে। হয়ে গেলে কি হবে, একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তুমি এখানে ডিফাইন করছো, সেই ইকুইলিব্রিয়াম সেটা ধরো k1 বাই k-1, সেটা কি হবে না, অবশ্যই অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই এ এর কনসেন্ট্রেশন বি এর কনসেন্ট্রেশন। আচ্ছা, এখানে কিন্তু আমি ওই ওটাকে ডাইলিউট সলিউশন ধরে নিচ্ছি আর কি, মানে এটাকে অ্যাক্টিভিটি দিয়ে লিখে তারপরে অ্যাক্টিভিটি কোএফিসিয়েন্টটাকে 1 করে তারপরে কনসেন্ট্রেশনের ফর্মে এক্সপ্রেস করে সেটা না করে আমি সরাসরি কনসেন্ট্রেশন লিখছি আর কি। তাহলে এটা হচ্ছে ফর আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট সলিউশন, আইডিয়াল অর আইডিয়ালি ডাইলিউট সলিউশন এইটা করলাম। তাহলে এখান থেকে দেখো তুমি যেটা করলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের কনসেন্ট্রেশনটা বের করে ফেলতে পারলে কে ইকুইলিব্রিয়াম ইন্টু সিএ ইন্টু সিবি। এখানে ওই যে তোমার যেটাকে C0 T0 ইত্যাদিগুলো এখানে আর ভাবছি না আর কি, মানে C0 গুলো তোমার যেহেতু তার ম্যাগনিটিউড অ্যাকচুয়ালি 1, তাহলে এইটাকে জাস্ট ইউনিটলেস করে ফেলার জন্য একটা C0 দিয়ে জাস্ট ভাগ করা, এগুলো ভাবছি না। ঠিক আছে? এটা আসলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নিয়ে যখন কথাবার্তা না বলা হয় তখন কিন্তু ওই C0 T0 দিয়ে ভাগ করতে হয় না আর কি। এমনি কেমিক্যাল কাইনেটিক্সে জাস্ট যেহেতু রেট কনস্ট্যান্ট ইউনিট থাকে সেখানে C0 T0 ভাবতে হয় না, এরকম হলো। তাহলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের কনসেন্ট্রেশন এরকম দাঁড়িয়ে গেল। আর ফাইনালি যে রেট অফ দ্য রিয়াকশন, মানে রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট আর কি যেটাকে বলে, বা রেট অফ দ্য রিয়াকশন ফরমেশন অফ প্রোডাক্ট, সেটাকে তুমি ভি বলো, সেটা কি হবে, এই যে মানে প্রোডাক্টটা তৈরি হচ্ছে কিন্তু ভাই রেট কনস্ট্যান্ট k2 ইন্টু কনসেন্ট্রেশন অফ এইটা, এবার কিন্তু বসিয়ে দাও, সেটা কত হচ্ছে k2 ইন্টু কে ইকুইলিব্রিয়াম ইন্টু সিএ ইন্টু সিবি। তার মানে দেখো কে ইকুইলিব্রিয়ামটা k1 বাই k-1 যদি তুমি বসিয়ে দাও, k1 k2 বাই k-1 সিএ ইন্টু সিবি। এইটা হলো তোমার ওভারঅল ভেলোসিটি অফ দ্য রিয়াকশন, যেখানে এফেক্টিভ রেট কনস্ট্যান্টটা হচ্ছে k1 k2 বাই k-1। আচ্ছা, এইটা হচ্ছে একটা অ্যাপ্রোচ হলো। আচ্ছা, আর একটা দেখো, এই পার্টিকুলার সিচুয়েশনে এক্স টাকারটা সে কিন্তু রিয়াক্টরটা সহজে ফিরে যেতে চাইছে না, সে বেসিক্যালি সরাসরি প্রোডাক্টে যাচ্ছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে এক্স জায়গায় তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যদি প্রোডাক্টে চলে যায় তাহলে তার ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে সিএক্স ড্যাগার বাই ডিটি অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ এক্স, সেইটা কিন্তু তোমার বেসিক্যালি যেটা আমি লিখবো k1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ বি মাইনাস k-1 ইন্টু কনসেন্ট্রেশন অফ এক্স ড্যাগার মাইনাস k2 ইন্টু কনসেন্ট্রেশন অফ এক্স ড্যাগার, দিস শুড বি ইকুয়াল টু 0। তাহলে দেখো এই যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তার কনসেন্ট্রেশনের সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, তাহলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা তৈরি হচ্ছে k1 CaCb দিয়ে, ভেঙে যাচ্ছে k-1 CX ড্যাগার দিয়ে, ভেঙে যাচ্ছে k2 CX ড্যাগার দিয়ে। এইদিকে 0 হওয়াটা, এইটা যে ভাবাটা, দিস ইজ দ্য স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে? তো সেইখান থেকে তুমি প্রথমে CX ড্যাগারটাকে বের করে নিলে, সেটা কত হচ্ছে k1 বাই k-1 প্লাস k2 ইন্টু CaCb। আর ফাইনালি রেট অফ দ্য রিয়াকশন, মানে রেট অফ দ্য রিয়াকশন রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট, রেট অফ দ্য রিয়াকশন মানে হচ্ছে রেট অফ ফরমেশন অফ প্রোডাক্ট হ্যাঁ, প্রোডাক্ট ভিটা দেখো k2 ইন্টু CX ড্যাগার হলো, তার মানে k1 k2 বাই k-1
প্লাস K2 CA ইন্টু CB, এটা হচ্ছে P। আর একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো, যে আমি যদি এই কোনটা ফার্স্ট কোনটা স্লো ইত্যাদি না ভেবে সরাসরি স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন করে এই জায়গায় চলে এলাম, চলে আসার পরে তারপরে আমি যদি বলি যে তোমার এই 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 যে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা K-1, দেখো এইখান থেকে খেয়াল করে দেখো, এই যে এই সিচুয়েশনে যদি সি এক জায়গায় কেটে দাও, তাহলে K-1 মাঝ গ্রেটার দেন K2, তাহলে এই ইকুয়েশনে যদি K-1 মাঝ গ্রেটার দেন K2 করো, তাহলে দেখো তুমি এই জায়গায় চলে আসতে পারছো। মানে এইখান থেকে কিন্তু তুমি এই জায়গায় চলে আসতে পারছো কখন না, যখন K-1টা মাঝ গ্রেটার দেন K2। দেখো এই ইকুইলিব্রিয়ামটা যদি ভেরি ফাস্ট হয়, তাহলে K-1 মাঝ গ্রেটার দেন K2 হয়ে যাবে। তাহলে এই অ্যাপ্রক্সিমেশনটা তুমি এখানে দিয়ে দাও, তাহলে এই জায়গায় কিন্তু তুমি চলে আসতে পারছো। সেই জন্য অনেক সময় যেটা অনেক বইয়ে করে, যে সব সময় বুঝুক বা না বুঝুক, সব সময় এই স্টেডি স্টেপ অ্যাপ্রক্সিমেশনটাকে করে দেয়, করে দিয়ে তারপরে যদি কোনো রকম কন্ডিশন থাকে, এইটা ফাস্ট এইটা স্লো, সেই কন্ডিশনটা শেষে অ্যাপ্লাই করে যে সেই জায়গায় এসে পৌঁছে যায় আর কি। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু কারেক্ট ব্যাপারটা নয়, প্রথম থেকেই তুমি কিন্তু আলাদা করে ফেলতে পারছো। তাহলে এবারে এই যে দেখো একই রকমের মেকানিজম, শুধু কোনটা ফাস্ট কোনটা স্লো এই মতো করে যে আমি দু রকম অ্যাপ্রোচে এসে পৌঁছালাম, এই যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটাই হচ্ছে তোমার বাঁ দিকের যে অ্যাপ্রোচটা, সেটা হচ্ছে রেট ডিটারমিনিং স্টেপ অ্যাপ্রক্সিমেশন। আর এই দিকে যে অ্যাপ্রোচটা, সেটা হচ্ছে তোমার স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন। আর এই যে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা, এইটাকে বলা হয় আরহেনিয়াস কমপ্লেক্স। আর এই যে কমপ্লেক্সটা, এটাকে বলা হয় হচ্ছে তোমার ভ্যান ডক কমপ্লেক্স। ঠিক আছে, পরিষ্কার ধারণা হলো যে আমি অ্যাকচুয়ালি কখন কোনটা ইউজ করবো তার কিন্তু একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। ওখানে তবে নেট বা ইত্যাদি ক্ষেত্রে অনেক সময় কোশ্চেন পড়ে যে এরকম একটা মেকানিজম বলে দিল K1 K-1 K2, তাদের ভ্যালুটা বলে দিল, ভ্যালুটা বলে দেওয়ার পরে তারপর বলে যে কোন রেড লটা আলটিমেটলি সত্যি, বা তোমার কখন সে ডিসেপ অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারবে, যদি এরকম পরীক্ষা টিএফআর বা তোমার জ্যাম বা তোমার নেট গেটে কিন্তু এই টাইপের কোশ্চেন্স করেছে। হ্যাঁ, জাস্ট এরকম একটা মানে বেসিক্যালি কি এই রিয়াকশনসটা দেখো, একটা রিভার্সিবিলিটি আছে, মানে কনজিকিউটিভনেস আছে, মানে দুটো স্টেপে ভাগ করে লিখেছি, তাই তুমি চাইলে এখানে অ্যারো দিয়ে প্রোডাক্টটাকে লিখে দিতে পারতে, মানে এ প্লাস বি থেকে এক্স জায়গা তৈরি হচ্ছে, এক্স জায়গা থেকে প্রোডাক্ট, তাহলে কনজিকিউটিভ রিয়াকশনের মতো। আবার প্রথম স্টেপটা যার ক্ষেত্রে হচ্ছে তোমার রিভার্সেবল, তাহলে এই ধরনের রিয়াকশনের ক্ষেত্রে K1 K-1 K2 এদের নিউমেরিক্যাল ভ্যালুগুলো বলে দেওয়ার পরে জাস্ট সিম্পলি তোমায় বলতে বলে যে মানে হয়তো কখন আর দিয়ে কখন স্টেডি স্টেট এইভাবে না বলে, কখন আর দিয়ে কখন স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন এইরকম ভাবে না বলে, তার বদলে তোমার মানে মানে কার ক্ষেত্রে মানে মানে বলে দেয় হয়তো, ধর এই ক্ষেত্রে এইটা যেমন তোমার এফেক্টিভ রেট কনস্ট্যান্ট K1 K2 বাই K-1, এক্ষেত্রে এফেক্টিভ রেট কনস্ট্যান্ট K1 K2 বাই K-1 প্লাস K2, এইটা তাহলে বলবে যে কার ক্ষেত্রে এফেক্টিভ রেট কনস্ট্যান্ট এরকম দেখতে, বা কখনো কার ক্ষেত্রে স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন এরকমও জাস্ট দেখতে পারে। তাহলে পরিষ্কার যেটা বলতে চেয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। তাহলে বোঝা গেল পরিষ্কার পুরো ব্যাপারটা। আর কিছু আছে? আর কারো কিছু ডাউটস আছে কিছু? আমরা এইটা বললাম, হ্যাঁ এইটা হচ্ছে তোমার হয়তো হ্যাঁ এইটা হয়তো তোমার ট্রানজিশন স্টেপ থিওরির সঙ্গে এটা রিলেটেড না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি ডাউটস বলে জাস্ট লিখে রাখলাম আর, ঠিক আছে? মানে ডাউট বলতে ডাউটস মানে ডাউটস ঠিক না, ডাউটস ক্লিয়ারিং আর, তাহলে আমাদের নর্মালি যেটা পড়া উচিত ছিল সেটা হচ্ছে তোমার থার্মোডাইনামিক অ্যাপ্রোচটা যা ঢুকে যাওয়া দরকার ছিল। আচ্ছা, তাহলে আমি আরেকটু এগোই নাকি? আচ্ছা, এইটা তোমরা জানো, এটা তোমরা জানো যে থার্মোডাইনামিক্যালি কোন একটা রিয়াকশনের জন্য, মানে পার্টিকুলার রিভার্সেবল রিয়াকশন, মানে রিভার্সেবল রিয়াকশন না হলে তো ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করবে না, তাহলে ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যেখানে, অর্থাৎ রিভার্সেবল রিয়াকশন, সেই রিভার্সেবল রিয়াকশনের ক্ষেত্রে তোমার যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড গিভস এনার্জি অফ দ্য রিয়াকশন, যেটাকে ডেল্টা G0 দিয়ে এক্সপ্রেস করা হয়,
তার সঙ্গে কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সম্পর্ক আছে। তাহলে জাস্ট আমি এইরকম ভাবে লিখছি যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সামান্য নিমিষে তোমরা এটা জানো, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ রিলেটেড টু স্ট্যান্ডার্ড Gibbs energy of a reaction as K equal to e to the power minus delta G0 by RT. K equal to e to the power minus delta G0 by RT. এটা জানা আছে তো, K সমান e to the power minus delta G0 by RT, বা delta G0 সমান minus RT ln K ইকুইলিব্রিয়াম জানা আছে। আচ্ছা, আমরা কিন্তু এই ইকুইলিব্রিয়াম সাফিক্সটা এখানে লিখছি না, এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ক্যাপিটাল কে দিয়ে লিখছি আর রেট কনস্ট্যান্ট স্মল কে দিয়ে লিখছি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। আচ্ছা, এবারে আমাদের কেসে এই যে মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি কে ডাগার দিয়ে এক্সপ্রেস করেছিলাম, কারণ এটা রিঅ্যাকট্যান্টের সঙ্গে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের করসপন্ডিং ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা। তাহলে এইটা হবে কত, ডেল্টা জি জিরো না হয় ডেল্টা জি জিরো ড্যাগার, যেটা আমি লিখছি। ঠিক আছে, মানে আমি স্পেসিফিক্যালি ওই যে এ প্লাস বি থেকে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স সেই ইকুইলিব্রিয়ামটা কনসিডার করছি বলে আমি এইরকম ভাবে লিখলাম। আচ্ছা, এবারে দেখো, মানে এগেইন তুমি যেটা জানো, জিটা যেহেতু এইচ মাইনাস টিএস এইটা, তাহলে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, যদি টেম্পারেচার তুমি কনস্ট্যান্ট রাখতে পারো, কনস্ট্যান্ট টেম্পারেচার ফর দিস রিয়াকশন মানে আমি কিন্তু এই রিয়াকশনটার কথা ভাবছি, মানে ইকুইলিব্রিয়ামটা এখানে কিন্তু এক্স ডাগার, হ্যাঁ, মানে এই রিয়াকশনটার কথা ভাবছি আর কি। ঠিক আছে তো, এইটার যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটাকে কে ডাগার লেখা হচ্ছে। তাহলে ফর দিস রিয়াকশন ডেল্টা জি জিরো ডাগার, এটাকে তুমি লিখতে পারো ডেল্টা এইচ জিরো ডাগার মাইনাস টি ডেল্টা এস জিরো ডাগার। মানে ঘাবড়ে যেও না, ডেল্টা জি করো ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস লিখতে পারো তো, যখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট। শুধু আমি এখানে জিরো ডাগারটা দিকে জিরো রিপ্রেজেন্ট করছে স্ট্যান্ডার্ড স্টেট, আর ড্যাগারটা রিপ্রেজেন্ট করছে এই রিঅ্যাকট্যান্ট থেকে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের যে ইকুইলিব্রিয়ামটা সেইটার জন্য বলে। ঠিক আছে, এইটা তাহলে ডেল্টা তোমার ডেল্টা জি জিরো টাকা আছে, ডেল্টা এই জিরো টাকা মাইনাস টি ডেল্টা এই জিরো টাকা। এইটা যদি তোমার 1 নম্বর ইকুয়েশন বলো, এইটাকে যদি 2 নম্বর ইকুয়েশন বলো, তাহলে দেখো ফ্রম ইকুয়েশন 1 and 2 কি পাচ্ছ। ফ্রম ইকুয়েশন 1 and 2 তুমি এটা পাচ্ছ যে কে ডাগারটা ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এইচ জিরো টাকা মাইনাস টি ডেল্টা এস জিরো টাকা, এইটা ডিভাইডেড বাই আর টি। ঠিক আছে, তাহলে এবারে দেখো এইখানে মাইনাস আছে, এইখানে মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে, টি কেটে গেল একটা, তাহলে একবার কে ডাগারটাকে তুমি লিখতে পারছো ই টু দি পাওয়ার ডেল্টা এস জিরো ডাগা ডিভাইডেড বাই আর, মানে এইটা একটা পার্ট, এই যে সরি এই যে পার্টটা, মানে এই যে মাইনাস মাইনাস কেটে গেল, কেটে গেল, আর একটা পার্ট যেটা পড়ে থাকছে সেটা বেসিক্যালি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এইচ জিরো ডাগা বাই হচ্ছে তোমার আর, এরকম একটা সিচুয়েশন আছে। আচ্ছা আচ্ছা, এবারে দেখো যে ব্যাপারটা, যে আমি কে ডাগারটা এইরকম ভাবে লিখছি বটে, মানে কে ইকুইলিব্রিয়ামটা এইরকম ভাবে লিখছি। এবারে এই যে ডেল্টা এইচ জিরো ডাগা, এই পার্টটাকে কিন্তু মানে দেখো, মানে এনথালপি অফ দ্য রিয়াকশন সেটা তুমি বের করতে ফেলেছি, কিন্তু আমার এইখানে দরকার একটা অ্যাক্টিভেশন এনার্জি টাইপের কিছু একটা আমার দরকার আর কি। আচ্ছা, সেই অ্যাক্টিভেশন এনার্জি টাইপের কিছু একটা পাওয়ার জন্য আমাকে কিভাবে এগোতে হবে? আচ্ছা, আমাকে এগোতে হবে এইরকম ভাবে, তুমি একটু খেয়াল করে দেখো যে আমরা যখন তোমার ওই কেটাকে জাস্ট বের করে রেখেছিলাম, মানে আমি বলছি একদম অ্যাজাম্পশনে, এই যে ইকুয়েশনটা দেখো কে সমান কেবিটি বাই এইচ সি জিরো ইন্টু কে ইকুইলিব্রিয়াম, সেই জায়গায় আমি ফিরে আসছি। দেখো উই হ্যাভ রেট কনস্ট্যান্ট কে সমান হচ্ছে কেবিটি বাই এইচ সি জিরো ইন্টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটাই তো? হ্যাঁ, কেবিটি বাই এইচ সি জিরো ইন্টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এরকম একটা জিনিস আমার ছিল। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এইখান থেকে তুমি যদি এল এন কে বলো, এল এন কেটা কি হচ্ছে,
মানে আমি লগ নিচ্ছি আর কি। তাহলে ln kb বাই এইচ c0 একটা কনস্ট্যান্ট বলে সেটাকে আমি আলাদা করে লিখে দিলাম, প্লাস ln t প্লাস ln k ইকুইলিব্রিয়াম, এটা। আচ্ছা এবারে আমি এইটাকে আমি টেকিং লগারিদমিক মানে টেকিং লগ নিয়ে এটাকে করলাম। এবারে এই পুরো ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েটিং both side with respect to t at constant pressure, মানে প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে আমি এটাকে করছি টেম্পারেচারের রেসপেক্ট, এটাকে ডেরিভেটিভ করছি। কি দাঁড়াবে না ডেল ln k বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট p। দেখো এই পার্টটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, এটা 0 হয়ে যাবে, তাহলে এই পার্টটা 1/p হয়ে গেল, প্লাস এটা হয়ে গেল ডেল ln k ড্যাগার বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট তোমার p। আচ্ছা এবার খেয়াল করে দেখো আরএনিয়াস ইকুয়েশন থেকে এইটা কি হয়, মানে মানে এই যে k সমান a e টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আর টি, সেখান থেকে ডেল ln k বাই ডেল টি এটা কি হবে বলো তো, মনে আছে? ই ড্যাগার বাই আর টি স্কোয়ার, এটা হচ্ছে ফর্ম আরএনিয়াস ইকুয়েশন। ফর্ম আরএনিয়াস ইকুয়েশন ডেল ln k বাই ডেল টি সেটা হচ্ছে ই ড্যাগার বাই আর টি স্কোয়ার, মানে মানে আরএনিয়াস ইকুয়েশনটা কি বলে, k সমান a e টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আর টি, তো তা তুমি ln k করো, লগ করো, ln k সমান ln a মাইনাস ই ড্যাগার বাই আর টি। এবারে তুমি এখান থেকে ডেল এন কে বাই ডেল টি আর কনস্ট্যান্ট পি করো, কত হচ্ছে ই ড্যাগার বাই আর টি স্কোয়ার, এটা। এটা লিখলাম, এইটা সমান কত হলো 1/t। আচ্ছা এইটা জানো এটা কি ডেল ln k ইকুইলিব্রিয়াম বাই ডেল টি এট কনস্ট্যান্ট পিটা, এটা কি বলে মনে আছে? হ্যাঁ স্যার, হ্যান্ড অফ রিঅ্যাকশন আইসোকোর, ডেল্টা ইউ বাই হ্যাঁ একদম ডেল্টা ইউ আমি 0 ড্যাগার বাই হচ্ছে আর টি স্কোয়ার। তাহলে এইখান থেকে এইটাকে এটা তুমি পেলে, সেটা হচ্ছে ফ্রম ভ্যান ডফ রিঅ্যাকশন আইসোকোর, মানে ভ্যান ডফ ইকুয়েশন আছে বা ভ্যান ডফ রিঅ্যাকশন আইসো বার আছে, যখন ওই কেটা হচ্ছে কেপি, কিন্তু আমি সবটা এখানে কনসেন্ট্রেশনটা আমি লিখছি বলে কেটা হচ্ছে কেসি, আর কেসি যদি থাকে তাহলে মানে ডেল ln কেসি বাই ডেল টি ডেল্টা ইউ বাই আর টি স্কোয়ার। এই পার্টিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড স্টেট দরকার 1 নম্বর, 2 নম্বরে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স দরকার, এখানে আমি এইরকম ভাবে লিখলাম এটা। তাহলে কি হলো ই ড্যাগার বাই আর টি স্কোয়ার ইকুয়াল টু 1/t ডেল্টা ইউ 0 ড্যাগার বাই আর টি স্কোয়ার। তাহলে এবারে আমি আর টি স্কোয়ার নিচে রেখে দিলে এই জিনিসটা কি দাঁড়াচ্ছে ডেল্টা ইউ 0 ড্যাগার প্লাস আর টি, এটা এটা দাঁড়ালো। আচ্ছা আবার দেখো এইটা নিশ্চয়ই তোমার জানা আছে যে ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি, মানে তুমি যদি একটা গ্যাস ফেজ রিঅ্যাকশন কনসিডার করো তাহলে এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, তো তাহলে ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা অফ পিভি, পিভির জায়গায় এন আর টি বসিয়ে দিলে ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। এবারে এইটা যদি তোমার স্ট্যান্ডার্ড স্টেটে হয় এবং অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের ক্ষেত্রে হয়, স্ট্যান্ডার্ড স্টেটে হয় অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের ক্ষেত্রে হয়, তাহলে এটা হচ্ছে তোমার এই জাস্ট সিম্পলি ডেল্টা এনটাকে জাস্ট আমি ডেল্টা এন ড্যাগার লিখে ফেললাম, কারণ এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড স্টেট বলা না বলা সমান বেসিক্যালি, ঠিক আছে। তাহলে এইখান থেকে দেখো তুমি এই ডেল্টা ইউ ড্যাগার 0, ডেল্টা ইউ ড্যাগার মানে ডেল্টা ইউ 0 ড্যাগার, এটাকে তুমি লিখে ফেলতে পারছো ডেল্টা এইচ 0 ড্যাগার মাইনাস ডেল্টা এন ড্যাগার ইন্টু আর টি। আচ্ছা আবার বলছি ডেল্টা এন ড্যাগারটা কি, এইটা বেসিক্যালি তোমার মানে এটা এইরকম ভাবে লেখা ভালো যে এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট অফ দ্য অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, এটা হচ্ছে মড অফ স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট ইউনিট সাইন হয়, সাইনটা আমি ধরছি না, স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট অফ অ্যাক্টিভেটেড কমপ্লেক্স মাইনাস হচ্ছে সাম অফ স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট, মানে মডটা এখানে আর কি, মাইনাস সাম অফ স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট অফ রিঅ্যাক্ট্যান্ট।
তাহলে রিয়াক্ট্যান্টের মানে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স স্টোইচিওমেট্রিক কোএফিসিয়েন্ট এবং রিয়াক্ট্যান্টের যে রিয়াক্ট্যান্টগুলো স্টোইচিওমেট্রিক যোগফলের যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ডেল্টা এন ড্যাগার। এটা তাহলে এবারে দেখো, তাহলে এই যে জায়গাটায় মানে ই ড্যাগার বাই আর টি স্কোয়ার যদি ডেল্টা ইউ জিরো ড্যাগার বাই আর প্লাস আর টি বাই আর টি স্কোয়ার, দুদিক থেকে আর টি স্কোয়ার গুলো কেটে গেল, তাহলে তুমি যেটা পাচ্ছ এইটা সেটা হচ্ছে ডেল্টা ইউ জিরো ড্যাগার প্লাস আর টি, আর ডেল্টা এইচ জিরো ড্যাগারটা হচ্ছে ডেল্টা ইউ জিরো ড্যাগারটা হচ্ছে ডেল্টা এইচ জিরো ড্যাগার মাইনাস ডেল্টা এন ড্যাগার আর টি প্লাস আর টি, মানে ডেল্টা এইচ জিরো ড্যাগার তোমার ধরো প্লাস 1 মাইনাস ডেল্টা এন ড্যাগার আর টি, অর ডেল্টা এইচ জিরো ড্যাগার এইটার জায়গায় তুমি লিখতে পারছ ই ড্যাগার মাইনাস 1 মাইনাস ডেল্টা এন ড্যাগার আর টি। তাহলে এই একটা দেখো রিলেশন তুমি পেলে কি না, স্ট্যান্ডার্ড এনথালপি অফ দ্য রিয়াকশন তার সঙ্গে কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি একটা সম্পর্ক তুমি পেয়ে গেলে, মানে ডেল্টা এইচ জিরো ড্যাগার তার সঙ্গে একটা অ্যাক্টিভেশন সম্পর্ক পেয়ে গেলে। তাহলে এই সম্পর্কটা পেয়ে গেলেই তোমার কাজ হয়ে যাবে। কারণ এই যে ইকুয়েশনটা, আসলে ইকুয়েশনগুলোর নাম দিচ্ছি না, নাম ফাম দেওয়া আছে 1 নম্বর 2 নম্বর নামটা দেওয়া আছে, যাকে মানে আমি জাস্ট ধরো এইটা 3 নম্বর ইকুয়েশন, এইটা ধরো তোমার 4 নম্বর ইকুয়েশন, 4 নম্বর ইকুয়েশন, আর এইটা ধরো ফর দ্য টাইম হচ্ছে 5 নম্বর ইকুয়েশন। এবারে এই 5 নম্বর ইকুয়েশনে ডেল্টা এইচ জিরোটাকে তুমি 4 নম্বর ইকুয়েশনে ডেল্টা এইচ জিরোর জায়গায় বসিয়ে দাও, ঠিক আছে? আর তার সঙ্গে তুমি এই যে কে যেটা মানে এটা তো আগে ওই ইকুয়েশনটা ছিল আর কি, হ্যাঁ, মানে আমি জাস্ট লিখছি যে নাও রেট কনস্ট্যান্ট কেটা দেখো কেবি টি বাই এইচ সি জিরো কিন্তু কে ড্যাগার তো দেখো একবারে বসাচ্ছি কেবি টি বাই এইচ সি জিরো, এইখান থেকে শুরু, আমার তো আলটিমেট রেট কনস্ট্যান্টটাকে বের করতে হবে। কেবি টি বাই এইচ সি জিরো কে ড্যাগারের জায়গায় এবার বসিয়ে দিলাম ই টু দি পাওয়ার ডেল্টা এস জিরো ড্যাগার বাই আর ই টু দি পাওয়ার দেখো মাইনাস ডেল্টা এইচ জিরো ড্যাগার বাই আর টি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এইচ জিরো ড্যাগার মানে হচ্ছে ই ড্যাগার মাইনাস 1 মাইনাস ডেল্টা এন ড্যাগার আর টি ডিভাইডেড বাই আর টি, তাহলে কি দাঁড়াচ্ছে কেবি টি বাই এইচ সি জিরো ই টু দি পাওয়ার ডেল্টা এস জিরো ড্যাগার বাই আর ই টু দি পাওয়ার 1 মাইনাস ডেল্টা এন ড্যাগার, এই যে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আটটি আটটি কেটে চলে গেল, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আর। এইটা হচ্ছে তোমার কে এর এক্সপ্রেশন বেরোলো। দিস ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন ফর রেট কনস্ট্যান্ট কে। এবারে খেয়াল করে দেখো এইটা কিন্তু আরএনএস ইকুয়েশন টাইপের ফর্মটা আছে, তার এই যে ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আর টি আছে, এই বাকি পুরো পার্টটাকে তুমি যদি পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ভাবো তাহলে করসপন্ডিং দেখো একদম আরএনএস ইকুয়েশনের মতোই হয়ে গেছে। তাহলে এই যে ইকুয়েশনটা তুমি পেলে, এই ইকুয়েশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ইকুয়েশনটাকেই বলা হয়, এইটাই বেসিক্যালি তোমার ট্রানজিশন স্টেট থিওরির যেটা মূল ইকুয়েশন, এটাকে বলা হয় আইরিং ইকুয়েশন। আইরিং ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে তোমার আলটিমেট ইকুয়েশন, তাহলে এইখান থেকে তোমার সবকিছু পাওয়া যাবে। তাহলে এবারে যদি তুমি এটাকে জাস্ট কম্পেয়ার করো ফ্রম দ্য উইথ দ্য আরএনএ ইকুয়েশন, comparing with the Arrhenius equation, we get the p exponential factor as এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আর টি পার্টটা বাদ চলে গেল কেবি টি বাই এইচ সি জিরো, এই যে আমি জাস্ট সিম্পলি এই পার্টটাকে বাদ দিয়ে লিখছি আর কি, তাহলে কেবি টি বাই এইচ সি জিরো ই টু দি পাওয়ার ডেল্টা এস জিরো ড্যাগার বাই আর ই টু দি পাওয়ার 1 মাইনাস ডেল্টা এন ড্যাগার, ডেল্টা এন ড্যাগার। আচ্ছা এইটাকে অনেকে জাস্ট
A0 ইন্টু টি দিয়ে লেখে, যেখানে A0 ইজ দ্য টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট পার্ট, যেটা মানে টিটা হচ্ছে তোমার টেম্পারেচারটা আলাদা করে লিখেছি, হ্যাঁ, মানে A0 ইজ দ্য টেম্পারেচার independent part of p exponential factor। দেখো এটা পরিষ্কার দেখা যাচ্ছে, দিস ইজ প্রপোর্শনাল টু। তাহলে এইখান থেকে অ্যাকচুয়ালি তুমি একটা কলিশন থিওরির সঙ্গে একটা ডিফারেন্স তুমি দেখতে পাবে। কলিশন থিওরির ফাইনাল রেজাল্টগুলো তোমার মনে আছে কিনা আমি জানি না, তুমি দেখবে যদি a প্লাস বি থেকে প্রোডাক্ট হচ্ছে এরকম একটা গ্যাস ফেজ রিয়াকশন তুমি কনসিডার করতে, তাহলে কলিশন থিওরি বলে যে পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরটা রুটটির সঙ্গে প্রপোর্শনাল। এই পার্টিকুলার কেসে কিন্তু এটা টি এর সঙ্গে প্রপোর্শনাল হলো। তার মানে জাস্ট প্রথম যেটা ইম্পর্টেন্ট ডিফারেন্স আর কি, তাহলে যদি তুমি কলিশন থিওরি করতে, কলিশন থিওরিতে কি ছিল না, এটা দেখবে প্রপোর্শনাল টু রুটটি ছিল এই টাইপের রিয়াকশনের জন্য, মানে এ প্লাস বি থেকে প্রোডাক্ট হচ্ছে, তাতে পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর টেম্পারেচার ডিপেন্ডেন্স হচ্ছে এ প্রপোর্শনাল টু রুটটি। আচ্ছা, হয় আর ট্রানজিশন স্টেট থিওরিতে এটা বেসিক্যালি প্রপোর্শনাল টু টি হলো, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আমি যদি ডিফারেন্সগুলো দেখি, কলিশন থিওরিতে এ প্রপোর্শনাল টু রুট টু ছিল, আর ট্রানজিশন থিওরিতে এ প্রপোর্শনাল টু টি হচ্ছে, এটা 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যে কলিশন থিওরিতে তোমার মনে আছে কিনা জানি না, মানে কলিশন থিওরিতে একটুখানি জাস্ট রিভাইজ করে নেবে, মানে তোমার পুরনো খাতা বা পুরনো বই থেকে, যে কলিশন থিওরিতে যেটা ছিল তোমার একটা স্টেরিক ফ্যাক্টর ডিফাইন করা ছিল। স্টেরিক ফ্যাক্টর কি বলে একটা জিনিস ডিফাইন করা, যেটা পিটা ছিল হচ্ছে তোমার এই 0 থেকে 1 এর মধ্যে। এইটা মানে যেটা ছিল হচ্ছে যে তুমি যখন আলটিমেটলি রেট অফ দ্য রিয়াকশনটাকে লিখতে, হ্যাঁ, রেট অফ দ্য রিয়াকশন লেখার সময় হচ্ছে তোমার যেটা হচ্ছে যে একটা তোমার কি বলবো, যে একটা এতে মানে মানে বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি বলে একটা টার্ম ছিল। এবারে শুধুমাত্র বাইনারি কলিশন ফ্রিকোয়েন্সি, সেটা তোমার এ প্লাস বি টাইপের মলিকুল হলে জেড এ বি এইরকম ভাবে লেখা হতো। আচ্ছা, এবারে এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস তোমার এই ইডাগার বাই আরটি বলে একটা টার্ম জাস্ট আমাকে দিয়ে দিতে হচ্ছিল, কারণ এইটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করছিল যে সমস্ত কলিশনগুলো এফেক্টিভ কলিশন নয়, সেই এফেক্টিভ কলিশনগুলোর মধ্যে হচ্ছে একটা পার্ট, হ্যাঁ, যারা বেসিক্যালি রিকোয়ার্ড এনার্জিটা পাচ্ছে বলেই হচ্ছে প্রোডাক্টে যাচ্ছে আর এইটা, এবং তার সঙ্গে তোমাকে জাস্ট এখানে একটা পি একটা টার্ম জাস্ট কিন্তু গুণ করে দিতে হচ্ছিল, এই পিটা ছিল হচ্ছে তোমার স্টেরিক ফ্যাক্টর। অর্থাৎ এটা দাঁড়াচ্ছে যে এই কোয়ান্টিটিটা শুধুমাত্র তুমি যদি ক্যালকুলেট করতে, তাহলে রিয়াকশনের রেটটা যা হচ্ছিল এক্সপেরিমেন্টের রিয়াকশনের রেটটা দেখা যাচ্ছে তার থেকে অনেক কম হচ্ছে। এবার সেই যে কমটা হচ্ছে, সেই কমটাকে ম্যানেজ করার জন্য যেটা করা হচ্ছে, একটা স্টেরিক ফ্যাক্টর এখানে গুণ করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে এফেক্টিভ কলিশন হতে গেলে শুধুমাত্র এনার্জি রিকোয়ারমেন্টেই যথেষ্ট না, তার সঙ্গে একটা ওরিয়েন্টেশনের গল্প আছে, অর্থাৎ রিয়াক্টর মলিকুলকে একটা প্রপার ওরিয়েন্টেশনে গেলে তবেই জাস্ট প্রোডাক্টে ট্রান্সফর্ম হবে। সেই ওরিয়েন্টেশন থেকে ম্যানেজ করা হচ্ছে একটা স্টেরিক ফ্যাক্টর বা প্রবাবিলিটি ফ্যাক্টর দিয়ে, সেটা হচ্ছে তোমার পি, যে পি এর ভ্যালুটা 0 থেকে 1, এবং এটা তোমার একটা অ্যাডহক ওয়েতে নেওয়া। এইটা ছিল হচ্ছে মানে এর যে কোনো থিওরিটিক্যাল বেসিস ছিল না, এটা হচ্ছে অ্যাডহক ওয়েতে তোমার ইন্ট্রোডিউস করা হয়েছিল। অ্যাডহক ওয়েতে যে এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে মিলছে না, তাহলে চলো একটা স্টেরিক ফ্যাক্টর গুণ করে দিই বা একটা প্রবাবিলিটি ফ্যাক্টর গুণ করে দিই, যাতে করে এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে মিলে যায়। তাহলে কলিশন ক্ষেত্রে স্টেরিক ফ্যাক্টরটাকে আমরা অ্যাডহক ওয়েতে ঢোকানো হয়েছিল। কিন্তু এই পার্টিকুলার কেসে মানে ট্রানজিশন স্টেট থিওরিতে এই যে ই টু দি পাওয়ার ডেল্টা এস জিরো ড্যাগার বাই আর, এইটা বেসিক্যালি তোমার প্লেস দ্য রোল অফ স্টেরিক ফ্যাক্টর। তাহলে যে প্রপার ওরিয়েন্টেশনে আসাটা ডিফিকাল্ট কখন হবে, যখন মলিকুলার সাইজটা বড় হবে, মানে অ্যাটমগুলো যখন বড় বড় হবে, তখন তার রেসপেক্টে ফাংশনাল গ্রুপটা একটা ছোট জায়গার মধ্যে আছে, সেই জন্য প্রপার ওরিয়েন্টেশনটা পাওয়াটা ডিফিকাল্ট। এই জন্য সাইজ বড় হলে স্টেরিক ফ্যাক্টরটা বেশি হয়। এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আমরা যেটা দেখবো যে এনট্রপি অফ অ্যাক্টিভেশন, যেটা স্ট্যান্ডার্ড এনট্রপি অফ অ্যাক্টিভেশন, সেইটার সঙ্গে কিন্তু স্টেরিক ফ্যাক্টরের সম্পর্কটা আছে। মানে স্টেরিক ফ্যাক্টর মানে কলিশন থিওরিতে স্টেরিক ফ্যাক্টর যে রোলটা প্লে করছে, তোমার এতে ট্রানজিশন স্টেট থিওরিতে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এস জিরো ড্যাগার বাই আরটাতে সেই রোলটাকে প্লে করছে। তুমি দেখো যে রিয়াকশনটা আমি কনসিডার করছি, যে বাইনারি রিয়াকশন যেটা আছে বা বাইমলিকুলার রিয়াকশন, মানে যে রিয়াকশনটা আমরা ভাবছি মানে কম্পেয়ারটা করছি, এই টাইপের রিয়াকশন এ প্লাস বি থেকে প্রোডাক্ট, তো মানে আমাদের কোন রিয়াকশনটাকে কনসিডার করা হচ্ছে, এ প্লাস বি থেকে প্রোডাক্ট, এই রিয়াকশনটা তো অ্যাকচুয়ালি কনসিডার করা হচ্ছে। হ্যাঁ,
তাহলে এই রিয়াকশনটা পরিষ্কার একটা বাইমলিকুলার রিয়াকশন এইটা, ঠিক আছে। তাহলে বাইমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে দেখো ডেল্টা এস জিরো ড্যাগার কি রিয়াক্ট্যান্ট থেকে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে গেলে এন্ট্রপিক চেঞ্জটা কতটা। বাইমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে রিয়াক্ট্যান্টের সংখ্যা হচ্ছে দুটো, আর অ্যাক্টিভেটেড কমপ্লেক্স সেখানে সেটা হচ্ছে একটা, মানে এবার বি জুড়ে গিয়ে তোমার অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করেছে আর কি, তাই তো। তাহলে এ প্লাস বি সে জুড়ে গিয়ে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করে, তাহলে অ্যাক্টিভেটেড কমপ্লেক্সের মলিকুলার সংখ্যা একটা, রিয়াক্ট্যান্টের মলিকুলার সংখ্যা যদি দুটো হয়ে যায় তাহলে এক্সপেক্টেড কি এন্ট্রপিটা কমে যাবে, ডেল্টা এস জিরো ড্যাগারটা লেস দ্যান জিরো হবে। আচ্ছা ডেল্টা এস ড্যাগার দিলে যদি লেস দ্যান জিরো হয় তাহলে ই টু দি পাওয়ার ডেল্টা এস জিরো ড্যাগার বাই আর এটা কি হবে, এর ভ্যালুটা তখন তোমার এই 0 থেকে 1 এর মধ্যে হবে। মানে এই জিনিসটা যদি তোমার নেগেটিভ হয়ে যায় তাহলে এইটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে হবে। তাহলে দিস এক্সপ্লেন হোয়াই পিটা মানে প্রবাবিলিটি ফ্যাক্টরটা যেটা কেন 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে, এবং এবং এটা হচ্ছে মানে হোয়াই তোমার রেট অফ দ্য রিয়াকশন ইজ স্লোয়ার। মানে তোমার থিওরিটিক্যালি রেট অফ দ্য রিয়াকশন যা হওয়ার কথা, এক্সপেরিমেন্ট রেট অফ দ্য রিয়াকশন কেন কম, সেইটা কিন্তু তোমার এই দেখো এই এন্ট্রপি স্ট্যান্ডার্ড মোলার এন্ট্রপি অফ অ্যাক্টিভেশন দিয়ে কিন্তু পুরো ব্যাপারটা বুঝে নিতে পারছো। তার মানে যখন পলিসান থিওরির সঙ্গে ট্রানজিশন থিওরি আমি কম্পেয়ার করছি, তাহলে প্রথম যেটা পয়েন্ট ছিল যে পলিসান থিওরিতে প্রি এক্সপেন্সার ফ্যাক্টরটা রুটটির সঙ্গে প্রপোর্শনাল, এক্ষেত্রে সেটা টি এর সঙ্গে প্রপোর্শনাল। 2 নম্বর ওখানে আমি একটা প্রবাবিলিটি বা স্টেরিক ফ্যাক্টর অ্যাড হক হয়তো ইন্ট্রোডিউস করেছিলাম জাস্ট এইটুকুকে ম্যানেজ করার জন্য, যে তোমার থিওরিটিক্যালি যে রেট অফ দ্য রিয়াকশন বেরোচ্ছে এক্সপেরিমেন্টের রেট অফ রিয়াকশনটা হচ্ছে অনেক কম, এবং এই কমটাকে ম্যানেজ করা হচ্ছে একটা পি দিয়ে গুণ করে, যে পিটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, সেই পিটাকে হচ্ছে স্টেরিক ফ্যাক্টর। এক্ষেত্রে তার বদলে কিন্তু আমার এই এটা আছে মানে স্ট্যান্ডার্ড মোলার এন্ট্রপি অফ অ্যাক্টিভেশন, সেই পার্টটা আছে। স্ট্যান্ডার্ড মোলার এন্ট্রপি অফ অ্যাক্টিভেশন ফর দ্য বাইমলিকুলার রিয়াকশন সেটা হচ্ছে তোমার নেগেটিভ হয়, তাহলে ই টু দি পাওয়ার ডেল্টা এস জিরো ড্যাগার বাই আর এটা বেসিক্যালি 1 থেকে ছোট হচ্ছে, মানে 0 থেকে 1 এর মধ্যে হচ্ছে, এটা নেগেটিভ কখনো হতে পারবে না। এবং সেটাই বেসিক্যালি এক্সপ্লেন করে দিচ্ছে যে কেন বায়োমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে রিয়াকশনের রেটটা অ্যাকচুয়ালি স্লো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আর একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে যে এই যে যে দেখা যাচ্ছে যে কিছু কিছু ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে পলিসান থিওরি থেকে প্রেডিক্টেড ভ্যালুর তুলনায় রেট অফ দ্য রিয়াকশন প্রচন্ড বেশি। তাহলে দেয়ার আর সাম ইউনিমলিকুলার রিয়াকশন for which rate of the reaction predicted by rate of the reaction experimental rate of the reaction experimental rate of the reaction is much faster than the rate predicted by পলিসান থিওরি। কিছু কিছু রিয়াকশনস আছে মানে ইউনিমলিকুলার রিয়াকশন যাদের ক্ষেত্রে তোমার পলিসান থিওরি থেকে যে প্রেডিক্টেড ভ্যালুটা তার সাথে এক্সপেরিমেন্টের রেটটা হচ্ছে অনেক অনেক বেশি। এবারে দেখো তুমি যে স্টেরিক ফ্যাক্টর দিয়ে ম্যানেজ করবে, স্টেরিক ফ্যাক্টর তো 0 থেকে 1 এর মধ্যে, তাহলে থিওরিটিক্যাল ভ্যালু থেকে তুমি যদি মানে এক্সপেরিমেন্টাল ভ্যালুটা যদি কম হতো তুমি স্টেরিক ফ্যাক্টর দিয়ে ম্যানেজ করতে পারবে। কিন্তু যদি এমন হয়ে যায় যে তোমার এক্সপেরিমেন্টাল ভ্যালুটা থিওরিটিক্যাল প্রেডিক্টেড ভ্যালু থেকে অনেক বেশি, সেইটাকে কিন্তু এক্সপ্লেন করার কোনো রাস্তা নাই। তাহলে এইটা কিন্তু দিস ক্যানট বি এক্সপ্লেন বাই কলিশন থিওরি। এইটা কিন্তু কলিশন থিওরি দিয়ে দেখো এক্সপ্লেন করার কিন্তু কোনো রাস্তা নেই, ক্যানট বি এক্সপ্লেন বাই কলিশন থিওরি। কিন্তু এই পার্টিকুলার কেসে দেখো যেটা কথা হচ্ছে যে ফর সার্টেন ইউনিমলিকুলার রিয়াকশন, ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে কি হচ্ছে তোমার একটা রিয়াকট্যান্ট থেকে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হচ্ছে, তার ক্ষেত্রে ডেল্টা এস জিরো ড্যাগার মেবি
পজিটিভ অলসো। মানে যখন যখন দুটো রিয়াক্ট্যান্ট থেকে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হচ্ছে তখন তুমি বলছিলে যে এনট্রপি অফ অ্যাক্টিভেশনটা নেগেটিভ। যদি একটা থেকে একটা হয়, এবারে এইটার তুলনায় এটার যেহেতু এনার্জিটা বেশি, তার র্যান্ডামনেস কাউসনেস বেশি থাকবে, সেই পার্টিকুলার কেসে তোমার ডেল্টা এস জিরো ড্যাগারটা পজিটিভও হতে পারে। পজিটিভ যদি হয় তাহলে ই টু দি পাওয়ার ডেল্টা এস জিরো ড্যাগার সেটা গ্রেটার দ্যান 1 হয়ে যাচ্ছে। তাহলে দিস এক্সপ্লেন very high rate of the reaction। তাহলে এই যে কিছু কিছু ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে যে রেটটা যে প্রচন্ড হাই হয়ে যাচ্ছে, সেই হাইটা তুমি এইভাবে এক্সপ্লেন করে দিতে পারছো, যেটা দেখো কলিশন থিওরিতে এক্সপ্লেন করা সম্ভব ছিল না। তাহলে এটা দাঁড়াচ্ছে যে যদি তুমি একটা রিয়াকশন থেকে একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি, সেখানে মলিকুলার সংখ্যা তো কমছে না, তার বদলে যেটা দাঁড়াচ্ছে ইন্টারনাল যে সমস্ত ভাইব্রেশন বা রোটেশন ইত্যাদিগুলো ছিল, যেহেতু অ্যাক্টিভেটেড কমপ্লেক্সটা রিয়াকট্যান্টের তুলনায় অনেক বেশি এনার্জেটিক, তার ক্ষেত্রে তারা অনেক বেশি রোটেট বা ভাইব্রেট করছে বা তার একটা ট্রান্সকোনাল মোশন আছে ইত্যাদি, তার জন্য তোমার এনট্রপি অফ অ্যাক্টিভেশনটা এখন নেগেটিভের বদলে জাস্ট সিম্পলি পজিটিভ হয়ে যেতে পারে। আর ই টু দি পাওয়ার ডেল্টা এস জিরো ড্যাগার এই যে পার্টটা বাই আর আর কি, বাই আর, এই পার্টটা হচ্ছে একের থেকে তোমার বেশি হয়ে যাচ্ছে, মানে এটা মানে মানে অনেকটা বেশি হয়ে যেতে পারে, এবং সেইটাই তোমার এক্সপ্লেন করে দিচ্ছে যে কেন ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে কিছু কিছু ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই হবে সেরকম নয়, তোমার যেটা থিওরিটিক্যালি প্রেডিক্টেড মানে এক্সপেরিমেন্টাল রেট কনস্ট্যান্টের ভ্যালুটা, রেট বা রেট কনস্ট্যান্টের ভ্যালুটা অ্যাকচুয়ালি প্রচন্ড বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এই যখন আমি কম্পেয়ার করছি মানে যেটা কলিশন থিওরির সঙ্গে ট্রানজিশন স্টেট, তাহলে আমি এইখান থেকে দেখো তিনটে অ্যাটলিস্ট পরিষ্কার বোঝা গেল। একটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ দ্য প্রি এক্সপেনশন ফ্যাক্টর, 2 নম্বর হচ্ছে স্টেরিক ফ্যাক্টরটা, আর 3 নম্বর হচ্ছে কেন কিছু ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে রেট অফ দ্য রিয়াকশন অনেকটা বেশি হয়ে যাচ্ছে। এবারে স্পেসিফিক্যালি তোমার যখন আমি এই যে এখানে ধরো তোমার এই যে ডেল্টা এন ড্যাগারটা, এই ডেল্টা এন ড্যাগারটা বিভিন্ন রিয়াকশনের ক্ষেত্রে বিভিন্ন হবে, বিভিন্ন রিয়াকশনের ক্ষেত্রে বিভিন্ন হবে মানে জাস্ট বলছি, ধরো তুমি যদি মানে কথার কথা যদি ধরো একটা ইউনিমলিকুলার রিয়াকশন কনসিডার করো, ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এন ড্যাগারটা কত হবে, অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে একটা মলিকুল, রিয়াক্টান্টও তোমার বেসিক্যালি একটা মলিকুল, তখন সেটা জিরো হয়ে গেল। যখন জিরো হয়ে যাচ্ছে তখন তুমি জাস্ট এটাকে লিখতে পারছো কেবিটি বাই এইচ সি জিরো ই টু দি পাওয়ার ডেল্টা এস জিরো ড্যাগার বাই আর, এবার ই টু দি পাওয়ার আর। আচ্ছা, এবার ই টু দি পাওয়ার এখানে কি ছিল, জেনারেল ফর্মুলাতে 1 মাইনাস ডেল্টা এন ড্যাগার ছিল, ডেল্টা এন ড্যাগারটা এখন জিরো হয়ে গেছে, তাহলে সিম্পলি একটা ই রয়ে যাবে, একটা ই রয়ে যাবে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আর টি হবে এটা। আচ্ছা, এবার একটা ব্যাপার, ইউনিমলিকুলার রিয়াকশন মানে তো তোমার বেসিক্যালি যে প্রথম যে ইকুইলিব্রিয়ামটা আসবে সেটা কেমন, এ থেকে এক্স ড্যাগার হবে, তাহলে ফাইনালি এক্স ড্যাগার থেকে প্রোডাক্ট হবে। তো তাহলে এবার খেয়াল করে দেখো, যদি এই ধরনের সিচুয়েশন হয় তাহলে এই সি জিরোটা থাকবে কিনা একটু ভালো করে ভেবে দেখো, কারণ আমি যখন এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এখন ডিফাইন করব, তখন ডাইলিউট সলিউশনের জন্য আমাকে লিখতে হবে কি কনসেন্ট্রেশন অফ এক্স ড্যাগার ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ। তো তাহলে এখানেও সি জিরো দিয়ে ভাগ হবে, এখানে সি জিরো দিয়ে ভাগ হবে, আর সি জিরো দিয়ে ভাগ হলে কি হবে, তাহলে অ্যাকচুয়ালি কোনো সি জিরো থাকবে না। আমি দেখো, আমি যেহেতু আগে এ প্লাস বি থেকে প্রোডাক্ট লিখেছিলাম, মানে আমি এখানে ফিরে যাই তাহলে বুঝতে পারবে। এইখানে দেখো, এই যে তুমি যখন অ্যাক্টিভ মাসটাকে কনসেন্ট্রেশনের ফর্মে এক্সপ্রেস করেছিলে, উপরে অ্যাক্টিভেটেড কম্পাউন্ড ছিল, নিচে এ ছিল আর বি ছিল, এখানে সি জিরো দিয়ে ভাগ, এখানে সি জিরো দিয়ে ভাগ, এখানে একটা এক্সট্রা সি জিরো ছিল, এই একটা এক্সট্রা সি জিরোটা এই সি জিরো ফর্মে এসে গেছে, সেটা থ্রু আউট তোমাকে ক্যারি আউট করতে হয়েছিল। এবার তার বদলে যদি একটা ইউনিমলিকুলার রিয়াকশন হয়, তাহলে ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে এখানে তো সি জিরো কেটে চলে যাচ্ছে, তাহলে কিন্তু খেয়াল রাখবে যে এই যে সি জিরোটা, এই সি জিরোটা কিন্তু তোমার থাকবে না, এই যে সি জিরোটা, এই সি জিরোটা কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে থাকবে না, বায়োমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু এটা থাকবে। ঠিক আছে, মনে থাকবে এটা, এটা লেখার সময় একটু খেয়াল রাখবে। হ্যাঁ, মানে মানে এটা নিউমেরিক্যালি তার ভ্যালুটা 1, সেখানে অনেক বই ওটাকে দেয় না, কিন্তু তুমি যদি সিস্টেমেটিক্যালি আউট তুমি করো তাহলে কিন্তু একটা সি জিরো থাকার কথা, সেটা বায়োমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে থাকবে, ইউনিমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে কিন্তু থাকবে না। তাহলে যদি আমি বায়োমলিকুলার রিয়াকশনের ক্ষেত্রে বলি,
ট্রাইমলিকুলার রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা এন ড্যাগারটা কত হবে? অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে মলিকুলের সংখ্যা একটা, রিঅ্যাক্ট্যান্টের দুটো, সেটা হচ্ছে -1 হয়ে গেল। এটা তুমি যদি বসাও তখন কেটা হয়ে যাবে এই কেবিটি বাই এইচ সি জিরো যেমন আছে সেরকম থাকবে, ই টু দি পাওয়ার ডেল্টা এস জিরো ড্যাগার বাই আর রইল, এটা ই স্কোয়ার হয়ে গেল ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আর টি হয়ে গেল। তাহলে এইরকম করে তুমি যদি একটা এন মলিকুলার রিয়াকশন কনসিডার করো, এন মলিকুলার রিয়াকশন যদি কনসিডার করো, ডেল্টা এন ড্যাগারটা কত হবে না 1 মাইনাস এন, এটা দাঁড়াবে। তখন কেটা হয়ে যাবে কেবিটি বাই এই, এটা হবে সি জিরো টু দি পাওয়ার এন মাইনাস 1। কারণ তুমি দেখো জাস্ট এখানে এ প্লাস বি প্লাস সি করে এনটা থেকে তোমার একটা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি হচ্ছে। তুমি এবারে যখন তোমার ওই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট লিখে সেটা কনসেন্ট্রেশন সামনে এক্সপ্রেস করবে, ডিনোমিনেটরে হচ্ছে তোমার এনটা সি জিরো দিয়ে ভাগ হবে, আর নিউমেটারে মাত্র একটা সি জিরো দিয়ে ভাগ হবে, একটা সি জিরো টু দি পাওয়ার এন মাইনাস 1 রয়ে যাবে। এটা থাকবে ই টু দি পাওয়ার ডেল্টা এস জিরো ড্যাগার বাই আর হবে, এটা ই টু দি পাওয়ার জাস্ট এন হবে ই টু দি পাওয়ার মাইনাস ই ড্যাগার বাই আর টি হবে। কারণ এই যে এক্সপ্রেশনে ডেল্টা ডেল্টা এন ড্যাগারটা তুমি জাস্ট লিখে দিচ্ছ কত, ওটাকে 1 মাইনাস এন লিখে দিচ্ছে, বসিয়ে দিলে ই টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে। এটা এন মলিকুলার রিয়াকশনের যেটা তোমার এই জিনিসটা দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো এইরকম করে তোমার দেখতে হবে যে যখন ট্রানজিশন স্টেট থ্রি ফাইনাল ফর্মুলাটা বসিয়ে তুমি কোনো একটা নিউমেরিক্যাল প্রবলেম করবে, তখন কিন্তু ওই ই এর পাওয়ার যেটা 1 মাইনাস ডেল্টা এন ড্যাগার ছিল সেটা কিন্তু প্রপারলি বসাতে হবে। এবং সেটা হচ্ছে তোমার অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে কতগুলো মলিকুলার স্পিসিস ইনভলভ, মাইনাস হচ্ছে রিঅ্যাক্ট্যান্টে কতগুলো মলিকুলার স্পিসিস ইনভলভ। অ্যাক্টিভেটেড কমপ্লেক্সে সবসময় মলিকুলার স্পিসিস ইনভলভ সেটা হচ্ছে একটা, কারণ সমস্ত রিঅ্যাক্ট্যান্টগুলো জুড়ে গিয়ে তোমার একটাই অ্যাক্টিভেটেড কমপ্লেক্স তৈরি করছে। আর রিঅ্যাক্ট্যান্টে কিন্তু তোমার মলিকুলার সংখ্যা কত থাকবে সেইটা হচ্ছে তোমার ইউনিমলিকুলার না বাইমলিকুলার না এন মলিকুলার রিঅ্যাকশন, তার উপরে কিন্তু পুরো জিনিসটাকে নির্ভর করবে, ঠিক আছে? তো দেখো আমরা তোমার যেটাকে থার্মোডাইনামিক অ্যাপ্রোচে আমরা এটাকে করে দিলাম তোমার কি বলে তোমার মানে কি বলবো ট্রানজিশন স্টেট থিওরিটাকে করলাম, এবং সেইখান থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারলাম। কিন্তু যেটা অসুবিধে সেটা হচ্ছে এই যে এটা ইউনিমলিকুলার বাইমলিকুলার ট্রাইমলিকুলার যাই বলো না কেন, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরের টেম্পারেচার ডিপেন্ডেন্সটা সেটা কিন্তু দেখতে পাচ্ছ এটা টি এর সঙ্গে প্রপোর্শনাল। তার মানে যেটা থার্মোডাইনামিক অ্যাপ্রোচের যেটা মেজর লিমিটেশন সেটা হচ্ছে এই যে তোমার পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরগুলো জাস্ট টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল। এবারে কথা হচ্ছে যে এক্সপেরিমেন্টালি দেখতে পাওয়া যায় যে বিভিন্ন রকমের রিয়াকশন যখন কনসিডার করবে তুমি, প্রথম কথা হচ্ছে মলিকুলারিটি, অবভিয়াসলি মলিকুলারিটি মানে হচ্ছে তোমার ইউনিমলিকুলার না বাইমলিকুলার, হ্যাঁ, তার উপরে নির্ভর করে পি এক্সপেন্সিভ ফ্যাক্টর টেম্পারেচার ডিপেন্ডেন্স আলাদা হচ্ছে। যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এই যে থার্মোডাইনামিক্স সেটা তো ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য মলিকুল, সেটা নিয়ে ইন্টারেস্টেড নয়। মানে ক্লাসিক্যাল থার্মোডাইনামিক্স এর স্ট্রেংথ হচ্ছে এইটা যে তোমার মলিকুলটা তোমার ধরো লিনিয়ার না নন লিনিয়ার, হ্যাঁ, একটা মানে পলিঅ্যাটমিক না জাস্ট ডায়াটমিক না মনোঅ্যাটমিক, এর উপরে কিন্তু থার্মোডাইনামিক্স ইকুয়েশনগুলো কোনো রকম ভাবে নির্ভর করে না। আমি যে এর আগে ধরো এই যে ডেল্টা জি কল ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস লিখলাম, বা কে ইকুইলিব্রিয়ামটা ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি লিখলাম, হ্যাঁ, বা ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা জি ইকুয়াল ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস লিখলাম। তাহলে এই যে ইকুয়েশনগুলো আমি জাস্ট ইউজ করেছি, সেক্ষেত্রে কিন্তু জাস্ট মলিকুলটা মানে রিঅ্যাক্ট্যান্ট এবং অ্যাক্টিভেটেড কমপ্লেক্স সেটা লিনিয়ার না নন লিনিয়ার, মনোঅ্যাটমিক না ডায়াটমিক, এই ধরনের কোনো কথা কিন্তু বলতে হয়নি। কিন্তু আনফর্চুনেটলি এক্সপেরিমেন্ট যেটা বলে সেটা হচ্ছে যে পার্টিকুলারলি পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর টেম্পারেচার ডিপেন্ডেন্সটা সেটা হচ্ছে যে তোমার রিঅ্যাক্ট্যান্ট কতগুলো আছে, মানে রিঅ্যাকশনটা ইউনিমলিকুলার না বাইমলিকুলার, এইটা তার অ্যাটমিসিটি তার স্ট্রাকচার তার উপরে নির্ভর করে। তাহলে ইন থার্মোডাইনামিক অ্যাপ্রোচ P exponential factor eta is proportional to T and it is independent of structure of the reactants and activated complex.
মানে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা রিয়াক্টান্টগুলো লিনিয়ার কি নন লিনিয়ার, হ্যাঁ, পলিঅ্যাটমিক না মনোঅ্যাটমিক, এর উপরে কিন্তু নির্ভর করছে না। এইটা কিন্তু বাট experiment shows that temperature dependence of pre-exponential factor depends on the structure of reactants and activated complex. Reactants and activated complex, এইটা এটা আমি বুঝবো কি করে? তাহলে উপায়টা কি? ওয়ে আউট, এই ওয়ে আউটটাই হচ্ছে তোমার ট্রানজিশন স্টেট থিওরি বাই পার্টিশন ফাংশন অ্যাপ্রোচ। এই যে কেন আমাকে ট্রানজিশন স্টেট থিওরি ইন পার্টিশন ফাংশন অ্যাপ্রোচ করতে হবে, কারণ পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এইটা যদি আমাকে প্রপারলি বুঝতে হয় তাহলে কিন্তু থার্মোডাইনামিক অ্যাপ্রোচে হবে না। থার্মোডাইনামিক অ্যাপ্রোচ ওটা সবসময় পি এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, সেটা যে টাইপের রিয়াকশনই হোক না কেন। কিন্তু পরে দেখা যাবে যে রিয়াক্টর এবং অ্যাক্টিভেটেড কমপ্লেক্স সেটা লিনিয়ার না নন লিনিয়ার, সেই স্ট্রাকচারের উপরে নির্ভর করে কিন্তু পি এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর টেম্পারেচার ডিপেন্ডেন্সটা ঠিক হবে। সেই জন্য জাস্ট থার্মোডাইনামিক অ্যাপ্রোচে করে জাস্ট থেমে থাকলে চলবে না, আমাদেরকে কিন্তু ওই পার্টিশন ফাংশন অ্যাপ্রোচটা হচ্ছে করতে হবে ফর দ্য প্রপার আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখন পর্যন্ত যা পড়লাম, মানে অবশ্যই তাহলে নেক্সট ক্লাসে আমরা পার্টিশন ফাংশন অ্যাপ্রোচটাকে তাই ঢুকবো আর কি, একদম তার আগে যা কিছু বলার আমরা বলে ফেললাম। তো আমরা একটুখানি বাড়িতে ওই যেটা হচ্ছে যে মলিকুলার পার্টিশন ফাংশন, সেইটার যে এক্সপ্রেশনগুলো আছে না, ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন, সেগুলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যে পড়েছো, সেইটা একটুখানি দেখে নেবে। মানে যদি রেসপেক্টিভ কলেজে পড়িয়ে থাকে তো ভালো, যদি পড়ানো না থাকে তাহলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, দেখবে এই সেমিস্টারে হয়েছে স্যার। তো হয়েছে, তাহলে তো খুবই ভালো। মানে কে পড়িয়েছে, মানে কে পড়িয়েছেন? বঙ্কিম স্যার। আচ্ছা ঠিক আছে, বঙ্কিম পড়িয়ে দিয়েছে, ভালোই হয়েছে। যদি দেখো স্যার কতটা কি ডিটেলে করিয়েছে, যদি তোমার অসুবিধা হয় তাহলে ওই আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এনকেবি লেকচারস অন ফিজিক্যাল কেমিস্ট্রি, সেখানে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের সিরিজ অফ লেকচার্স দেওয়া আছে, সেটা দুবার দেওয়া আছে। মানে একবার আমি এমএসসিতে রিসেন্টলি পড়ালাম, সেখানেও দেওয়া আছে, আবার তোমার তার আগে মানে 9টা লেকচার, মানে 1 ঘন্টা কম আর কি, মানে 30 মিনিট 40 মিনিট 45 মিনিটের ওরকম লেকচার, 9টা লেকচার দেওয়া আছে। তো সেইখানে তুমি দেখবে ওই সম্ভবত 5 নম্বর 6 নম্বর এরকম একটা লেকচার থেকে তোমার লাস্ট লেকচার তো 9 নম্বর, তাহলে 8 নম্বর 7 নম্বর 6 নম্বর মনে হয়, মানে 6 নম্বরে সম্ভবত ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন, 7 নম্বরে রোটেশনাল পার্টিশন ফাংশন, আর 8 নম্বরে ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন। সেইগুলো নিয়ে খুব ডিটেল ডিসকাশন করা আছে, একবার জাস্ট দেখে রাখবে, কারণ এই পরের দিন পার্টিশন ফাংশন অ্যাপ্রোচে ট্রানজিশন স্টেট থিওরি করতে গেলে কিন্তু আমাদের ওটা কাজে লাগবে। ঠিক আছে? মানে তোমরা একটু দেখে নিতে পারো, মানে ওটা টোটাল নেটের সিলেবাসটা ওখানে কভার করা আছে, মানে ওই ভিডিওগুলো একবার দেখে নিতে পারো। মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেখানে আছে সেখানে এই ট্রানজিশন স্টেট থিওরি ইত্যাদিগুলো করা নেই, কিন্তু যেটা ওই এমএসসির জন্য এইভাবে পড়িয়েছিলাম সেখানে কিন্তু পরিষ্কার আছে। তো আমরা চেষ্টা করলে একটুখানি দেখে নেবে আর কি। মানে ওটা আমি বলছি ওই ব্যাকগ্রাউন্ডটা থাকলে আমাদের পরে সুবিধা হবে। এবং সেখানে ওই যেটা ইম্পর্টেন্ট, মানে 5 নম্বর লেকচারে তোমার ওই থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলোকে ইন টার্মস অফ পার্টিশন ফাংশন কেমন করে এক্সপ্রেস করা হয়, সেখানে কেমিক্যাল পোটেনশিয়ালটাকে ইন টার্মস অফ পার্টিশন ফাংশন কেমন করে এক্সপ্রেস করা হচ্ছে সেটা নিয়েও ডিসকাশন আছে। তাহলে চেষ্টা করো যে ওই লেকচারগুলো মানে একটুখানি দেখে নেওয়া, মানে যেহেতু বঙ্কিম স্যার অলরেডি পড়িয়ে দিয়েছেন, তাহলে তোমার জানা থাকবে ব্যাপারগুলো, আর এবারে তোমাকে তো পরীক্ষাও দিতে হবে, তার মানে একটু রিভিশনেরও দরকার আছে। তাহলে ওই লেকচারগুলো একটুখানি ওই মানে যেমন লোকে এখন কি বলে ওয়েব সিরিজ চলছে না, 20 মিনিট 25 মিনিট 30 মিনিটের সব ওয়েব সিরিজগুলো সব লোকে দেখে, সেই রকম করে আর কি, এই খাচ্ছ খেতে খেতে একটা ভিডিও একটু দেখে নিলে আর কি। ঠিক আছে? শব্দ তোমাকে, তোমাদের যেহেতু অনলাইন পরীক্ষা হবে, নাকি পরীক্ষা কি হবে অনলাইন হবে তো, না গিয়ে পরীক্ষা দিতে বলবে? কিছু বলেছে? মানে পরীক্ষা কেমন করে হবে মানে তোমাদের, মানে ওখানে গিয়ে
যেমন পরীক্ষা হয় এরকম নাকি? সেরকম কিছু এখনো বলেনি আমাদের, আচ্ছা আচ্ছা, মানে যাকে অফলাইন হবে হ্যাঁ কিনা। যাই হোক, মানে একটুখানি ওই বললাম না, মানে ওয়েব সিরিজ দেখার মতো করে ওইগুলো একটুখানি দেখে নাও। দেখে নিলে তোমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের দেখবে তোমাদের যে সিলেবাসে আছে সেটাকেও কভার হয়ে যাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমার কাজে লাগবে আর কি এই এই পরের ক্লাসটাতে। তো দেখো, তাহলে এখন পর্যন্ত যা করলাম তাতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো। কোনো সমস্যা থাকলে বলো।